আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমাদের রিঅ্যাক্ট জেএস কোর্সের সেকেন্ড ক্লাস। তো গত ক্লাসে যত ধরনের ইনস্টলেশন আছে, নোড জেএস ইনস্টল করা, ভিএস কোড, গিট ডেস্কটপ, আরো যা কিছু ছিল সবগুলো আমরা ইনস্টল করে রিঅ্যাক্ট অ্যাপ ক্রিয়েট করা শিখছি। তো আজকে থেকে হচ্ছে আমরা রিঅ্যাক্ট কি এবং রিঅ্যাক্টের বেসিক্সটা ইনশাআল্লাহ শিখবো আজকের ক্লাসে। তো আশা করি সবার ডেস্কটপে ওই নোড জেএস, ভিএস কোড এগুলো ইনস্টলড আছে। তো একেবারে কোডিং এ চলে যাওয়ার আগে কিছু ইন্ট্রোডাক্টরি কথা বলি রিঅ্যাক্ট নিয়ে। অনেকেরই কয়েকদিন ধরে কনফিউশন ছিল যে অ্যাকচুয়ালি রিঅ্যাক্ট কি বা এটা কেন শিখতেছি এই সেই। তো ওগুলার নিয়ে কিছু কথা বলবো আগে, তারপরে হচ্ছে আমরা কোডিং এ যাবো ইনশাল্লাহ। তো ফার্স্ট অফ অল, রিঅ্যাক্ট জেএসটা কি? রিঅ্যাক্ট জেএস হচ্ছে একটা জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি। যে জাভাস্ক্রিপ্ট লাইব্রেরিতে আমাদের অনেক ফাংশনালিটি বিল্ট ইন আছে বা অনেক ফাংশনালিটি রেডি করা আছে যেগুলো হচ্ছে আমরা ইউজ করব। ওকে, তো তারপরে রিঅ্যাক্ট জেএস কে বানাইছে? রিঅ্যাক্ট জেএস বানাইছে হচ্ছে জর্ডান ওয়ালকি। তো এই হচ্ছে সেই ব্যক্তি যে রিঅ্যাক্ট জেএস বানাইছে। সে ছিল একজন ফেসবুকের ইঞ্জিনিয়ার, তারপরে এই যে ক্রিয়েটেড রিঅ্যাক্ট জেএস অ্যাপ। তারপরে কিছুদিন আগে সে হচ্ছে ফেসবুক ছেড়ে দিছে এবং নিজেরই একটা কোম্পানি স্টার্ট করছে। এই জর্ডান ওয়ালকি হচ্ছে ফার্স্ট রিঅ্যাক্ট আবিষ্কার করছে বা ফেসবুক থেকে। দেন এখন বর্তমানে একটা বড় টিম আছে যারা হচ্ছে ফুল টাইম ফেসবুকের ইঞ্জিনিয়ার এবং ওরা বর্তমানে রিঅ্যাক্টটাকে মেইনটেইন করতেছে। তো সেকেন্ডলি, এখন রিঅ্যাক্ট আসলে জনপ্রিয়তা কেমন রিঅ্যাক্টের, এটা একটা প্রশ্ন। তো আমরা যদি গুগল ট্রেন্ডসটা দেখি, এখানে রিঅ্যাক্ট, অ্যাঙ্গুলার, ভিউ.জেএস, অ্যাঙ্গুলার এবং ভিউ এগুলো হচ্ছে ওয়েব ফ্রেমওয়ার্ক জাভাস্ক্রিপ্ট বা টাইপস্ক্রিপ্ট থেকে। আর এটা হচ্ছে রিঅ্যাক্ট জেএস, যেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি। তো এখন দেখো এখানে রিঅ্যাক্টের যে তোমার কার্ভ, এটা অনেক উপর দিয়ে, বিপদ সীমার উপর দিয়ে যাচ্ছে বলতে গেলে। তো এটা রিঅ্যাক্ট অনেক বেশি পপুলার বর্তমানে, কারণ এটা সব অনেক বেশি ইজি বিগিনারদের জন্য, বাট পাওয়ারফুল। ওকে, তারপরে কি কি কোম্পানি বর্তমানে রিঅ্যাক্ট জেএস ইউজ করতেছে? ফার্স্ট অফ অল, ফেসবুক অবভিয়াসলি সে রিঅ্যাক্ট জেএস ইউজ করতেছে। তারপরে হচ্ছে উবার এইটস ইউজ করতেছে, নেটফ্লিক্স, এয়ারবিএনবি, তারপরে ড্রপবক্স, কোড একাডেমি, তারপরে এরকম আরো কিছু, ইনস্টাগ্রাম, এরা হচ্ছে রিঅ্যাক্ট জেএস কি ইউজ করতেছে। তারপরে রিঅ্যাক্ট জেএস এর স্যালারি স্ট্রাকচার কেমন বিভিন্ন দেশে, বাংলাদেশে? তো এটা যদি দেখি, ধরো গ্লাস ডোরে যদি দেখি, তাহলে 80,000 পার ইয়ার, $80,000 পার ইয়ার। ওকে, তারপরে যদি ইউএস এরটা জিজ্ঞেস করি, যে ইউনাইটেড স্টেটে, আমাদের ইউনাইটেড স্টেটে হচ্ছে যে এটা প্রায় $1,19,000 পার ইয়ার। ওকে, $57 পার আওয়ার বর্তমানে রিঅ্যাক্ট জেএস এর ভ্যালু, রিঅ্যাক্ট ডেভেলপার বা রিঅ্যাক্ট ইঞ্জিনিয়ারদের। তো বাংলাদেশেও এটার ভ্যালু কম না, বাংলাদেশেও ভ্যালু কম না। বাংলাদেশে পার ইয়ার হচ্ছে 4,85,000 টাকা, 4,85,000। এটা মান্থলি প্রায় 50-60 এরকম রেঞ্জে থাকে। ওকে, বাংলাদেশেও প্রচুর ডিমান্ড এটার। তারপরে হচ্ছে রিঅ্যাক্ট অ্যাকচুয়ালি, এটা হচ্ছে রিঅ্যাক্টের ডকুমেন্টেশন পেজ, যেখানে ডকুমেন্টেশন লেখা আছে। তারপরে কি, রিঅ্যাক্ট দিয়ে আমরা অ্যাকচুয়ালি কি বানাবো? রিঅ্যাক্ট দিয়ে বানাবো ডায়নামিক ওয়েব অ্যাপ্লিকেশন। তো তোমরা আশা করি শুনছো স্ট্যাটিক ওয়েব অ্যাপ্লিকেশন এবং ডায়নামিক ওয়েব অ্যাপ্লিকেশন। স্ট্যাটিক এর ক্ষেত্রে আমরা সবকিছু হ্যান্ড, মানে হাতে কলমে লিখি, তোমার কি বলে যে র ডেটা থাকে। আর ডায়নামিক এর ক্ষেত্রে প্রোগ্রামেটিক্যালি ডেটাগুলো আপডেটেড হয় কোথায়? ওয়েবসাইটে, বা ভিউ গুলো যা দেখানো হয় সেগুলা। তো রিঅ্যাক্ট ডায়নামিক ওয়েব অ্যাপ্লিকেশন বানায় খুবই পাওয়ারফুল এবং খুবই ইজি ওয়েতে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, রিঅ্যাক্টের বানানো ডায়নামিক ওয়েব অ্যাপ্লিকেশন গুলো সিঙ্গেল পেজ ওয়েব অ্যাপ্লিকেশন, অর্থাৎ এক পেজ থেকে অন্য পেজে যাওয়ার সময় কোনো প্রকার রিফ্রেশ হবে না, যেটা হচ্ছে একটা ভালো ইউজার এক্সপিরিয়েন্স দেয়। ফর এক্সাম্পল, আমি যদি রিঅ্যাক্টের যে এখন অরিজিনাল পেজে আসি, ওকে, রিঅ্যাক্টের ডক্স এর যে পেজে আসি, সেখানে যদি আমি এক্সাম্পলটা দেখাই, এই যে এখন কারেন্টলি আছে আমি ডক্সে, এটা হচ্ছে কারেন্ট রাউট। তোমরা খেয়াল রাখবা এই রাউটটা আর এই জায়গায়। আমি যখন টিউটোরিয়ালে ক্লিক করছি, সাথে সাথে রাউট চেঞ্জ হয়েছে, বাট এখানে কোনো রিফ্রেশ হয় নাই। আমি যদি ব্লগে যাই, কোনো প্রকার রিফ্রেশ হচ্ছে না। এটা হচ্ছে যে রিঅ্যাক্টের দেওয়া সব খুব ভালো ইউজার এক্সপিরিয়েন্স, যেটা হচ্ছে সিঙ্গেল পেজ ওয়েব অ্যাপ্লিকেশন। সিঙ্গেল পেজ ওয়েব অ্যাপ্লিকেশন অন্যান্য ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরি দিয়েও বানানো যায়, বাট রিঅ্যাক্ট দিয়েও বানানো যাচ্ছে। তো এটা বললাম আর কি। তারপরে যদি আমরা, হ্যাঁ হ্যাঁ, লাইটোজে অবভিয়াসলি এরকম। আমরা যদি লাইটোজেতে যাই, যারা যারা প্রবলেম সলভিং করো বা কম্পিটিটিভ প্রোগ্রামিং করো, কে একজন আসছে আই থিংক। ভাইয়া আপনার কথা, হোয়াট?
ভাই আপনার কথা শুনতে পাচ্ছি না। সৈকত হোসেন শুনতে পাচ্ছে না, হামিদ হোসেন শুনতে পাচ্ছ? জি ভাই। ক্লিয়ার জি। নাকি? তো সৈকত, আজকে কি সমস্যাটা কি হচ্ছে বুঝলাম না। সৈকত এখনো শুনতে পাচ্ছ না? এখন যেটা আওয়াজ ওটা অনেক বড় ছিল সাউন্ডটা। এতক্ষণ যেভাবে কথা বলতেছিলাম। না না, এই আমি সৈকত শুনতে পাচ্ছি ওটা। এখন বলছি যে এটা জি জি, এটাও সাউন্ড বড়। এটা এভাবে কথা বলতে হলে আমার ঘাড় লক হয়ে যাবে, কারণ এটা আমার বুকে তো মাথা নিচু করে কথা বলতে হবে। আমি হঠাৎ করে মাথা নিচু হয়ে গেছিল আর কি। মানে আমার সাউন্ড বক্স ইউজ করে মনে হয়। আমি সাউন্ড বক্স ইউজ করি না, আমি মাইক্রোফোন ইউজ করি কথা বলার জন্য, আর সাউন্ড বক্স ইউজ করি একটা। তো সৈকত এখনো শুনতে পাচ্ছ না? ওকে, আমি আমার ইয়ারফোনটা একটু করি। ভাই আপনি মনে হয় পিসি থেকে পিসি ইউজ করে মনে হয় নাকি ল্যাপটপ? না, এখন এখন শুনতে পারতেছো ক্লিয়ার? জি এখন জি। এখন মাইক্রোফোন অনেক উপরে তুলে ফেলছি। ওকে, ভাই আপনি মনে হয় পিসি নাকি ল্যাপটপ ইউজ করেন? ল্যাপটপ। আচ্ছা, তাহলে মাইক্রোফোন আর সাউন্ড লাগে না মনে হয়। আমরা তো সাউন্ড আর মাইক্রোফোন ইউজ করি না। না, আমার নাইট নষ্ট হয়ে গেছে, পিসির মাইক্রোফোনটা নষ্ট হয়ে গেছে। আচ্ছা। আচ্ছা, তাহলে বলতে থাকি। আহ, কোথায় ছিলাম? ওকে, রিয়েক্ট দিয়ে আমরা কি সিঙ্গেল পেজ ওয়েব অ্যাপ্লিকেশন বানাতে পারি, যেমন কি লাইট ওজের ক্ষেত্রে যদি আমরা দেখি, লাইট ওজে, তাহলে দেখো এই লাইট ওজেটা আমি কারণে লাইট ওজে ডট কমে আছে, আমি যখন প্রবলেমসে ক্লিক করব সাথে সাথে প্রবলেমস ক্যাটাগরিতে চলে আসছে, বাট কোনো রিফ্রেশ হয় নাই। কিন্তু যদি আমি এখন কোড ফোর্সেসে যাই, কোড ফোর্সেসে ধরো প্রবলেম সেটে ক্লিক করছি, দেখো একটা রিফ্রেশ হচ্ছে। তো এটাই হচ্ছে কোড ফোর্সের সিঙ্গেল পেজ ওয়েব অ্যাপ্লিকেশন না, বাট লাইট হচ্ছে একটা সিঙ্গেল পেজ ওয়েব অ্যাপ্লিকেশন। আর টুইটার একটা ওয়েব সিঙ্গেল পেজ ওয়েব অ্যাপ্লিকেশন, আর এটা রিঅ্যাক্টের যে যে ওয়েবসাইটটা এটা নিজেই সিঙ্গেল পেজ ওয়েব অ্যাপ্লিকেশন। ওকে, তারপরে কি বলি, তারপরে রিঅ্যাক্ট এত পাওয়ারফুল কেন? আর রিঅ্যাক্ট, কারণ কয়েকটা কারণের মধ্যে ফার্স্ট কারণ হচ্ছে রিঅ্যাক্টের সব কোডগুলো কম্পোনেন্ট বেসড। ওকে, ফর এক্সাম্পল এই যে হেডার দেখতেছো এগুলো এক একটা কম্পোনেন্ট, এই টেক্সট গুলো এগুলো এক একটা কম্পোনেন্ট, এই সাইড বার এটা একটা কম্পোনেন্ট। তো একই ওয়েব অ্যাপ্লিকেশনের একই পেজে বিভিন্ন কম্পোনেন্টের ডিফারেন্ট টাইমে ধরো এক একটা কম্পোনেন্ট নিয়ে এক একজন ইঞ্জিনিয়ার কাজ করতে পারে একই পেজের মধ্যে। তাহলে হচ্ছে জিনিসটা হচ্ছে যে খুব ইজিলি বানানো যায় এবং একই কম্পোনেন্ট বারবার রিইউজ করা যায়, এই জন্য রিঅ্যাক্ট খুবই পাওয়ারফুল। এর আরেকটা ফিচার, আরেকটা পাওয়ারফুল জিনিস হচ্ছে জ্যাসএক্স ফাইল। এগুলো নিয়ে আমরা দেখবো আজকে ডিরেক্ট কোডিং এ দেখবো। জ্যাসএক্স ফাইলে আমরা এইচটিএমএল এবং জাভাস্ক্রিপ্ট দুইটা একসাথে লিখতে পারি। ওকে, সো এই জন্য এটা খুবই কি পাওয়ারফুল হয়ে যায়, বা খুবই কোড করাটা খুবই ইজি হয়ে যায় জিনিসগুলো। একই জায়গায় আমি এইচটিএমএল এবং জাভাস্ক্রিপ্ট ইউজ করে এইচটিএমএল কোডগুলোকে কন্ট্রোল করতেছি। এর আরেকটা ভালো ফিচার যেটা হচ্ছে ভার্চুয়াল ডোম। আমরা এইচটিএমএল এর মধ্যে যা দেখি h1 ট্যাগ, তারপরে div, তারপরে p ট্যাগ, এগুলো প্রত্যেকটা এক একটা ডকুমেন্ট। এই ডকুমেন্ট গুলো নিয়ে তৈরি হয় কি একটা ডোম। ডোম মানে ডকুমেন্ট অবজেক্ট মডেল। তো ওয়েবসাইটে যেটা আমরা দেখি অ্যাকচুয়ালি এটা হচ্ছে রিয়েল ডোম। এই রিয়েল ডোমটাকে রিয়েক্ট ইউজ না করে সে কি করে একটা আলাদা একটা ভার্চুয়াল ডোম ক্রিয়েট করে। ভার্চুয়াল মানে তো বুঝতেছো, মানে মানে ওই ট্রু না আর কি, মানে আয়না টাইপের বা মিরর টাইপের। তো একটা ভার্চুয়াল ডোম ক্রিয়েট করে ফেলে। সেই ভার্চুয়াল ডোমে যখন ডেটা আপডেট হয় সে গিয়ে রিয়েল ডেটা ডোমে গিয়ে আপডেট করে দেয়। এখন ভার্চুয়াল ডোম ডেটা বানানো হয় সেটা হচ্ছে একদম লাইট ওয়েট। এই জন্য রিয়েক্ট ওয়েব অ্যাপ্লিকেশন সবসময় ভালো পারফরমেন্স দেয়। তো এগুলো হচ্ছে রিয়েক্টের টুকটাক কথাবার্তা। তো আমরা দেখলাম যে রিয়েক্ট কোন কোন কোম্পানি, মানে কোন কোন বড় বড় কোম্পানি বা বড় বড় আইটি ফার্ম ইউজ করে, তারপরে রিয়েক্টের স্যালারি, রিয়েক্টের পপুলারিটি সব দেখলাম। এগুলো এখন একটু একটু কেটে দিই আস্তে আস্তে। রিয়েক্ট ব্যাকএন্ড না, রিয়েক্ট হচ্ছে একটা ফ্রন্ট এন্ড লাইব্রেরি। তো ফ্রন্ট এন্ডের যে আমরা যে এমভিসি নাম শুনছি,
ওকে, এমভিসি মানে হচ্ছে যে মডেল ভিউ কন্ট্রোল। তো মডেল ভিউ কম্পোনেন্ট না কন্ট্রোল কি একটা ভুলে গেছি। তো এখানে যে ভিউ পার্টটা এটা হচ্ছে রিয়্যাক্ট। তো রিয়্যাক্ট ব্যাক এন্ড না, রিয়্যাক্ট দিয়ে আমরা ফ্রন্ট এন্ড ওয়েব অ্যাপ্লিকেশন দেখব। মানে ফ্রন্ট এন্ড ওয়েব অ্যাপ্লিকেশন বানানো হয়, মানে একটা ওয়েব অ্যাপ্লিকেশন তুমি যেটা ইউজ করতেছো, যেটা সামনে দেখতেছো, সেটাই সেখানেই থাকবে রিয়্যাক্ট। ওকে, মানে একটা ওয়েবসাইট কিভাবে ফিল করে আমরা, বা ওয়েবসাইটটা কিভাবে ইউজ করি, সেটা হচ্ছে রিয়্যাক্ট। ব্যাক এন্ডে সাধারণত রিয়্যাক্টের পেছনে দেওয়া হয় ওই মার্ন স্ট্যাক। যখন আমরা ইউজ করব তখন হচ্ছে যে রিয়্যাক্টের পেছনে এক্সপ্রেস এবং মঙ্গোডিবি থাকবে, ডেটাবেস হিসেবে মঙ্গোডিবি আর সার্ভার হিসেবে এক্সপ্রেস। ওকে, সো রিয়্যাক্ট হচ্ছে ফ্রন্ট এন্ড, যেটা হচ্ছে আমরা সাধারণত ইউজার ইন্টারফেস যেটা থাকে সেটা। ওকে, এখানে আমরা কি কি ইউজ করব? HTML CSS ইউজ করব? HTML CSS এন্ড জাভাস্ক্রিপ্ট, এখানে অন্য কিছু আমরা ইউজ করব না। এটাই হচ্ছে বেনিফিট, যে রিয়্যাক্ট হচ্ছে পুরোটা জাভাস্ক্রিপ্টের উপরে, জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি। ওকে, হ্যাঁ এখানে একটা ব্যাপার আছে, অ্যাঙ্গুলার। হ্যাঁ, এর জন্য আমাদের ওই যেমন আমাদের জাভাস্ক্রিপ্টের জন্য আমরা যেমন সি প্লাসে যেমন ভেরিয়েবল নেম সাম এগুলো তো লাগবে না মনে হয় আমাদের বেসিক্যালি। না 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 না, ওগুলো লাগবে না। সি প্লাস প্লাস এর মতো না, মানে আমি প্রত্যেকটা স্ক্র্যাচ থেকে দেখাবো, প্রত্যেকটা এক্সাম্পল দেখাবো। রিয়্যাক্টের একটা ইউটিউবে দেখলাম ওখানে দেখতেছি ওইরকম মানে ভেরিয়েবল সাম এগুলিও আছে, এই জন্য বলতেছি। তারপর হ্যাঁ, না ভেরিয়েবল নাম কি, ভেরিয়েবল টেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয়, অবজেক্ট কিভাবে ডিক্লেয়ার করতে হয়, এগুলো আমি দেখাবো। আমি বললাম তো যে জাভাস্ক্রিপ্টের নলেজ লাগবে না, তুমি জাস্ট যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ জানলেই হবে, বাকিগুলো আমি দেখাবো ইনশাআল্লাহ। আর এখানে একটা ব্যাপার আছে লাইব্রেরি এবং ফ্রেমওয়ার্কের ক্ষেত্রে, যেমন কি অ্যাঙ্গুলার এটা একটা ফ্রেমওয়ার্ক, বাট রিয়্যাক্ট হচ্ছে লাইব্রেরি। অ্যাঙ্গুলার ফ্রেমওয়ার্ক, কারণ ফ্রেমওয়ার্ক হচ্ছে একটা ফুল সলিউশন, পুরো একটা কমপ্লিট সলিউশন। তো ফ্রেমওয়ার্কের মধ্যে তোমার রাউট গুলো রেডি করা থাকবে, তারপরে ডেটাবেস কিভাবে অ্যাক্সেস করতে হয় বা ডেটাবেসের ব্যাপারগুলো রেডি করা থাকবে, অথেন্টিকেশনের ব্যাপারগুলো রেডি করা থাকবে, বাট রিয়্যাক্টে কিচ্ছুই থাকবে না, রিয়্যাক্ট লাইব্রেরি। সো এখানে প্রত্যেকটা জিনিস তুমি নিজের হাতে অ্যাড করবা। তো এটাই হচ্ছে একটা বড় বেনিফিট, যে তুমি যখন এগুলো প্রত্যেকটা জিনিস নিজের হাতে অ্যাড করতেছো, তুমি ভেতরে কি হচ্ছে এটা ফিল করতে পারবা, বুঝতে পারবা। তো যখন তুমি ধরো রিয়্যাক্ট নিয়ে ফিউচারে কাজ করতেছো না, অন্য কোনো কিছুতে শিফট করতে যাচ্ছ, যে জিনিসে শিফট করো না কেন, খুব ফাস্ট তুমি জিনিসগুলো শিখে ফেলতে পারবা, কারণ তুমি প্রত্যেকটা জিনিসের বেসিকটা জানো। বাট যখন ফ্রেমওয়ার্ক একটা বিগিনারকে শিখতে দেওয়া হয়, তখন সে প্রবলেম ফেস করে, কারণ ফ্রেমওয়ার্ক অলরেডি একটা ভালো সলিউশন, ওই জিনিসটা বুঝতে গিয়ে তার ঝামেলা হয়ে যায়। এখন যদি সে রিয়্যাক্ট দিয়ে শুরু করে জার্নিটা, তাহলে হচ্ছে পরবর্তীতে অন্য কোথাও শিফট করতে তার ইজি হয়, আর রিয়্যাক্টটাই এমনিতেই ইজি। তো এই জিনিসটা হচ্ছে যে একটা বড় বেনিফিট। তো রিয়্যাক্ট অবভিয়াসলি ফ্রেমওয়ার্ক না, রিয়্যাক্ট একটা লাইব্রেরি। রিয়্যাক্টের আবার ফ্রেমওয়ার্ক আছে, সেটা হচ্ছে নেক্সট.জেএস। ওকে, সো এবার আস্তে আস্তে আল্লাহর নাম নিয়ে আমরা কোডিং এ চলে যাই এবং ভেতর থেকে দেখতে থাকি রিয়্যাক্টে কি কি আছে। ফার্স্টে তো আমরা ইন্ট্রোডাকশন টু রিয়্যাক্টটা দেখলাম, তারপরে আমরা লাস্ট ক্লাসে রিয়্যাক্ট কিভাবে অ্যাপ ক্রিয়েট করতে হয় ওগুলা দেখছি। তো আমি বর্তমানে করছি গিয়ে যে আমার যে জেড ফোল্ডার আছে, জেড এটাকে কি বলে, জেড ড্রাইভ, এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করছি রিয়্যাক্ট কোর্স ফর বিগিনার্স নামের। সেই ফোল্ডারের মধ্যে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করছি ক্লাস 1 ইন্ট্রোডাকশন টু রিয়্যাক্ট.জেএস। ওকে, এর মধ্যে দুইটা ফোল্ডার দেখতেছো, একটা হচ্ছে লার্ন.জেএস, যেটা হচ্ছে আমি নিজের হাতে ক্রিয়েট করছি ফোল্ডারটা। এখানে হচ্ছে আমি দেখাবো HTML এবং জাভাস্ক্রিপ্টের কোড, যাতে তোমরা কম্পারিজন করতে পারো জিনিসগুলো। আর এটা হচ্ছে যে আমি ক্রিয়েট রিয়্যাক্ট অ্যাপ ইউজ করে লার্ন রিয়্যাক্ট.জেএস এই ফোল্ডারটা ক্রিয়েট করছি। এই যে আমি এগুলা এখানে করতেছি না, কারণ এগুলা টাইম নেই একটু, ওই জন্য হচ্ছে আমি আগে থেকে ক্রিয়েট করে ফেলছি। এই যে এখানে আমি এই দেখো টার্মিনালটা কিসে থেকে ওপেন করছি, দেখো টার্মিনালটা ওপেন করছি হচ্ছে কই গেল, এই ইন্ট্রোডাকশন টু রিয়্যাক্ট.জেএস। এই ইন্ট্রোডাকশন টু রিয়্যাক্ট.জেএস এর জন্য টার্মিনাল ওপেন করে npx create react app learn react.js এই ফোল্ডারটা তখন ক্রিয়েট হয়েছে। দেন এখন আমি টার্মিনালকে এখানে ঢুকাই নাই। ওকে, তো cd react.js দিয়ে আমরা কি করব, টার্মিনালের মধ্যে ঢুকবো, অর্থাৎ react.js learn react.js এইটার এই ফোল্ডারটার মধ্যে ঢুকবো টার্মিনালে, cd learn react.js, দেন লিখবো npm start। এতে করে কি হবে, আমাদের রিয়্যাক্ট অ্যাপটা ওপেন হবে। এগুলো আমরা লাস্ট ক্লাসেই দেখছি, তো এই জন্য আমি হচ্ছে আগে থেকে রেডি করে ফেলছি জিনিসগুলো। তো আমি বলছিলাম যে আমি প্রত্যেকটা জিনিস যা যা শিখাবো যখন, কারণ এখানে একই জায়গায় যেহেতু শিখাবো, তাই কোডগুলো চেঞ্জ হয়ে থাকবে, তাই বারবার আমি কমিট করতে থাকবো, যাতে গিটহাবে তোমরা সিরিয়ালি কোডগুলো পেয়ে যাও। তাই আমি ফার্স্টে ইনিশিয়াল কমিটটা করে দিব, মানে আপাতত গিটহাবে আমি আপলোড দিই না, এগুলোকে আপলোড দিয়ে দিচ্ছি আগে এই ফোল্ডারটাকে, ক্লাস 1 ইন্ট্রোডাকশন টু রিয়্যাক্ট.জেএস ক্লাসটা আমি অ্যাড করে দিচ্ছি। ফার্স্টে লোকাল রিপোজিটরি, এগুলো তোমাদেরকে লাস্ট ক্লাসে দেখানো হয়েছে। তো একটু পিসি স্লো হয়ে গেছে, ওই যে আমার রিয়্যাক্ট অ্যাপ ওপেন হচ্ছে তাই। সো আমি অ্যাড করব, ওই তো রিয়্যাক্ট অ্যাপ ওপেন হচ্ছে,
তারপর আমি অ্যাড করব জেড ফোল্ডারে যাব, তারপর হচ্ছে হয়ে গেল রিঅ্যাক্ট কোর্স ফর বিগিনার্স এ যাব, দেন এই ফোল্ডারটা হচ্ছে যে গিয়ে কি আমি আমার গিটহাবে আপলোড করব, ক্রিয়েট রিপোজিটরি। সো এটাই নাম থাকুক, ক্রিয়েট রিপোজিটরি। পাবলিশ, ওকে এটা বাট কিপ দিস কোড প্রাইভেট, এটা প্রাইভেট থাকবে না, এটা পাবলিক থাকবে। সো পাবলিশ রিপোজিটরি। সো কিছু একটা তো প্রবলেম হয়ে গেল। Initial commit. Your branch is up to date with origin main close. Wait, একটা প্রবলেম ফেস করতেছি কেন? ক্লাস 1 ইন্ট্রোডাকশন টু React.js, এটা আপলোড হয়ে গেছে বাট এই দুটো ফোল্ডার আসতো না কেন? আই থিংক কোন একটা ঝামেলা আছে। তো এভাবে যদি কখনো ঝামেলা হয় তাহলে হচ্ছে যে এই git.git attributes যেটা আছে এটা ডিলিট করে দিবা, দেন রিপোজিটরিটা ডিলিট করে দিয়ে এটাকে আবার আপলোড করবা। আমার ভুল হয়েছে, আমি আগে থেকে যদি আপলোড করে রাখতাম তাহলে আজকে ক্লাসে এত লেট হইতো না। তাও প্রবলেম না, একটা প্রবলেম দেখছো যেটা প্রায় হয়, মাঝে মধ্যে হয় আমার সাথে। তো আমি আবার রিপোজিটরিটা ডিলিট করতেছি। ওকে, সো ডিলিট করা শেষ। টেক্সটটা একটু রিস্টার্ট দিই। ডিলিট হলো না কেন? রিমুভ। হ্যাঁ, ওকে পিসি হ্যাং করছে আমার আবার। বুঝলাম না কি হলো। ওকে, হ্যাঁ ক্যান্সেল দিয়ে দেন। হ্যাঁ ক্যান্সেল দিয়ে দিলাম, আবার দেখি। ওকে,
এটা মাঝে মধ্যে এই ঝামেলাটা করে, এই জন্য কমান্ড লাইন ইউজ করাটা বেটার। তো আমি এখন কমান্ড লাইনে যাব না, সামনে ক্লাসগুলোতে যাব ইনশাল্লাহ। তো অ্যাট লোকাল রিপোজিটরি এগেইন চুজ করি। তো এই ফোল্ডারটা ক্লাস 1, আবার একটু রিচেক করি, দেখো এখানে কিছু নাই। দেন লার্ন জেএস এর মধ্যে ঢুকে দেখবো একবার, লার্ন রিঅ্যাক্ট জেএস এর মধ্যে ঢুকে দেখলাম এই তো ও ডট গিট ইগনোর এখানে চলে আসছে, এটা ডিলিট করে দিতে হবে, ঝামেলা একটা হয়েছিল এখানে এটাই। তো ডট ডি গিট ইগনোর যেখানে থাকবে সেখানে মানে ওই রিপোজিটরিটা মাঝে মধ্যে আপলোড হয়ে যায়, তাই কোথাও যখন রিআপলোড দিবা তখন সব ডট গিট ইগনোর ডিলিট করে দিবা। ওকে, সো অ্যাড রিপোজিটরি, দেন আবার ঝামেলা হচ্ছে। ওকে, আজকে আমি মনে হয় গিটহাবে আপলোড দিয়ে দিয়ে ইয়া করতে পারবো না, একেবারে ফুল ফাইনাল ইয়াটা আপলোড দেওয়া লাগবে। এখানে আমি বুঝতে পারতেছি না হঠাৎ করে আজকে কি ঝামেলা করতেছে এটা গিট ডেস্কটপ। আবার আপডেট করেন না, যে জন্য আমাকে ওটা তো পরে ডিলিট করছিলেন। হ্যাঁ, ওটা আবার পরে ডিলিট করছিলেন না, এই জন্য মনে হলো ওটা আগে ওই ফাইলে সেভ করে দিয়েছিলেন তো, হ্যাঁ, এই জন্য না হলে আবার 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 করেন না। ধরো আরেকবার ফাইনাল ট্রাই দিয়ে দেখি। তো বারবার চলে আসতেছে কেন? গিটহাব থেকে রিমুভ করা হয়নি, ডিলিট করা হয়নি। ডিলিট করছি তো। না, এটা আবার আপডেট দিয়েছেন না। নাই তো, গিটহাব থেকে ডিলিট করা হয়েছে, গিট ডেস্কটপ থেকে ডিলিট হচ্ছে না যে। ওই গিট ডেস্কটপ আজকে বেশি প্রবলেম করতেছে আপাতত। তাহলে আজকে গিট ডেস্কটপ ইউজ করবো না আমি, আজকে জাস্ট এমনি দেখাই দিই, ভিডিওটা রেকর্ড হয়ে যাক। ফার্স্ট ক্লাস যেহেতু একটু ঝামেলা হয়ে গেল। ওকে, সো তাহলে প্রথমে আমি কিছু আমার আপাতত রিঅ্যাক্ট অ্যাপটা ক্রিয়েট করা আছে, তো এটা নিয়ে আমি এটার ভেতরে যাওয়ার আগে আগে আমি কিছু জিনিস দেখাবো তোমাদেরকে, মানে এইচটিএমএল এবং জাভাস্ক্রিপ্ট দিয়ে কিভাবে একটা স্ট্যাটিক ওয়েবসাইটকে কন্ট্রোল করা যায়। ওকে, বা index.html কে যেভাবে আমরা কন্ট্রোল করব। সমস্যা কি এটার আজকে? ওকে, সো ফার্স্টে আমরা একটা index.html ফাইল ক্রিয়েট করতেছি। তো index.html ফাইলটাতে আমি ফার্স্টে বেসিক যে html কোড স্টার্ট করার জন্য যে বেসিক টেমপ্লেট থাকে ওটা লিখবো। ওটা লেখার জন্য ফুল স্ট্রেস থেকে লিখতে হবে না, জাস্ট ডক লিখবা। এই দেখো একটা সাজেশন আসছে, সেই সাজেশনটাতে ক্লিক করবো অথবা এন্টার দিবা। সাজেশনটা আসছে, এন্টার দিবা, সাথে সাথে কোডটা জেনারেট হয়ে যাবে। এটা হচ্ছে টেমপ্লেট কোড, যেটা সবসময় html কোডে থাকবে, যার বডি ট্যাগের মধ্যে তুমি html কোডগুলো লিখবা। তো ধরো আমি ফার্স্টে একটা কোড লিখলাম, ইন দ্য নেম অফ আল্লাহ। সো একটা h1 ট্যাগের মধ্যে আমি একটা লেখা প্রিন্ট করতেছি, টাইটেল। সো সেভ করলাম। তো এখন আমি index.html ব্রাউজারে কিভাবে রান করব? তো বেসিক্যালি সাধারণত সবাই করে গিয়ে ওই ফাইলটা ব্রাউজারে ওপেন করে, বাট এটার আরেকটা ভালো ওয়ে দেয়, ভালো একটা ওয়ে আছে যেটা VS কোড এক্সটেনশন ইউজ করব আমরা, যেটা লাইভ সার্ভার এক্সটেনশন, যেটা গত ক্লাসে আমরা ইনস্টল করছিলাম। তো আমি যদি রাইট ক্লিক করি, index.html এর কার্সর রেখে রাইট ক্লিক করি, দেখো ওপেন উইথ লাইভ সার্ভার একটা অপশন চলে আসছে। এখানে যদি ক্লিক করি সাথে সাথে কি HTML যে কোডটা আছে সেটা ব্রাউজারে রান হবে। এখন যদি ক্লিক করি আমি, তাহলে হচ্ছে দেখো পোর্ট 5000 এ এটা রান হচ্ছে, 5500। তো 5500 এই পোর্টের মধ্যে রান হচ্ছে এবং ইন দ্য নেম অফ আল্লাহ শো করতেছে। ওকে, সো
এখন যদি আমি আরো কিছু এডিট করি এখানে, ধরো আমি নিচে লিখলাম, এই যেহেতু আমার ফাইলটা রান হয়েছে, লিখলাম আলহামদুলিল্লাহ, ওকে। এখন যদি দেখি আমাদের পেজটা রিফ্রেশ হয়েছে, আপডেট হয়ে গেছে। এখন আমি আমি চাইলে এই ব্রাউজারে যে এইচটিএমএল কোডটা রান হচ্ছে বা বর্তমানে যে এইচটিএমএল কোডের কারণে এগুলো চলে আসছে আমার কাছে ব্রাউজারে, সেই কোডটা আমরা দেখতে পারি। তো কিভাবে? আমরা যে ব্রাউজারে যে কোনো জায়গায় আমরা রাইট ক্লিক করব, কার্সর রেখে রাইট ক্লিক করব, এবং দেখো এখানে লেখা আছে একটা জিনিস ইনস্পেক্ট, এই ইনস্পেক্টে ক্লিক করব। তাহলে আমাদের ডেভেলপার মোডটা ওপেন হয়ে যাবে। এটাকে বলা হয় ডেভেলপার মোড, যেখান থেকে আমরা কোডগুলো দেখতে পারবো একটা ওয়েবসাইটে। ফর এক্সাম্পল আমি যদি এখন দেখি, তাহলে এলিমেন্টসে আমার এইচটিএমএল কোড পুরোটা চলে আসছে। এই যে বডি দেখতেছো, বডি ট্যাগের মধ্যে যে আমি ক্লিক করি, তাহলে বডিটা ওপেন হবে। সরি, কি রে, ওপেন হয় না কেন? ওকে, ওপেন হইলো। এবং দেখো বডি ট্যাগের মধ্যে কোডগুলো ইন দ্য নেম অফ আল্লাহ, H1 ট্যাগ, এবং পি ট্যাগের মধ্যে আলহামদুলিল্লাহ, তো এই কোডটা লেখা যাচ্ছে। তাহলে এটাই হচ্ছে যে কি আমাদের ডেভেলপার মোড। আবার এটা যখন এই যে ক্রস চিহ্ন দেখে ক্লিক করলে চলে যাবে। আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে ফাংশন কি, যেটা F12, উইন্ডোজ 10 এর ক্ষেত্রে সাধারণত F12 যদি ক্লিক করো, F12 যদি ক্লিক করো, তাহলে হচ্ছে ডেভেলপার মোড ওপেন হবে। দেখো F12 ক্লিক করলাম এবং ডেভেলপার মোডটা চলে আসলো, এই আর কি। তো এলিমেন্টস এগুলো আমাদের কোডগুলো আমরা দেখতে পারবো, এতটুকুই। তো এখন আপাতত এটা হয়ে গেল হচ্ছে এইচটিএমএল ফাইল। এখন আমি চাচ্ছি এইচটিএমএল ফাইলটাতে একটা জাভাস্ক্রিপ্ট ফাইল অ্যাড করতে, কানেক্ট করতে, এবং জাভাস্ক্রিপ্ট ফাইলটা দিয়ে এইচটিএমএল ফাইলটাকে আমরা কি কন্ট্রোল করব। তাহলে একটা ফাইল ক্রিয়েট করব, সাপোজ index.js ফাইল, যেটা হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্ট ফাইল। ওকে, এই জাভাস্ক্রিপ্ট ফাইলকে এখন আমি index.html কোডের ফাইলের সাথে কানেক্ট করব। সেটা কিভাবে করব? জাস্ট একদম শেষের দিকে বডি ট্যাগের উপরে, শেষের দিকে বডি ট্যাগের উপরে একটা স্ক্রিপ্ট ট্যাগ লিখবো। স্ক্রিপ্ট ট্যাগে ইউজ করে আমরা কি জাভাস্ক্রিপ্ট কোড, জাভাস্ক্রিপ্ট ফাইল এইচটিএমএল ফাইলে কানেক্ট করি। তো এটার জন্য আমাকে সোর্সটা বলে দিতে হবে কোত্থেকে আনবো। তো সোর্সটা হচ্ছে আমাদের learn.js ফোল্ডারের মধ্যে থাকা index.js, index.js। এটা যদি আমরা সোর্সে দিয়ে দিই এই পাথটা, ওকে, সে পেয়ে যাবে, আমার এইচটিএমএল কোডটা পেয়ে যাবে। এখন পাইছে কিনা কেমনে বুঝবো? তো এটার জন্য আমরা ইউজ করতে পারি কনসোল লগ। কনসোল লগকে জাভাস্ক্রিপ্টে সাধারণত ওই যে সি প্লাস প্লাস বা সিতে যখন আমরা কোডিং করি, যখন আমরা প্রোগ্রাম রান করে একটা কালো বক্স ক্রিয়েট হয়, এটাকে বলা হয় কনসোল। তো জাভাস্ক্রিপ্টের কনসোলটা রান হয় হচ্ছে ব্রাউজারে। জাভাস্ক্রিপ্ট যেহেতু ব্রাউজারে রান হয়, তাই এটার কনসোলটাও ব্রাউজারে রান হয়। তো আমরা কনসোলে কিছু একটা লিখলে সেটা ব্রাউজারে প্রিন্ট করবে কনসোলে। তো আমরা কিভাবে কনসোল লিখতে পারি? জাভাস্ক্রিপ্ট ফাইলে কনসোল লেখা হচ্ছে console.log, ধরো কানেক্টেড, জাভাস্ক্রিপ্ট ফাইল কানেক্ট হয়েছে, এটা console.log করছি। তাহলে এই জিনিসটা, এই console.log আমরা প্রচুর ইউজ করব ডিবাগিং এর সময় ইনশাআল্লাহ। ডিবাগিং এর সময় বা কোনো কিছু ডেটা আসছে কি আসে না এগুলো বোঝার জন্য আমরা console.log প্রচুর ইউজ করব। তো এখন console.log যখন আমরা লিখছি, console.log এ যা লিখবে সেটা ব্রাউজারের কনসোলে দেখাবে। এখন ব্রাউজারের কনসোল কই পাবো? আমি যদি এখন ব্রাউজারে যাই, এই দেখো এলিমেন্টস এর পাশে লেখা আছে কি কনসোল। যত ধরনের কনসোল তুমি জাভাস্ক্রিপ্ট ফাইলে লিখবা, এখানে যতগুলো কনসোল লিখবা, যতগুলো রান হবে সেগুলো সবগুলো এই কনসোলে রান হবে। আমি যদি এখানে ক্লিক করি, এই দেখো কানেক্টেড লেখা আছে, অর্থাৎ আমাদের যে index.js ফাইল, এটা আমাদের HTML ফাইলের সাথে কানেক্টেড। কারণ আমরা কিন্তু রান করছি কি ব্রাউজারে, index.html ফাইলটা রান হচ্ছে, যে সেটাই জাভাস্ক্রিপ্ট ফাইলটাকে নিয়ে আসছে এবং কনসোলে ওই লেখাটা আমরা পাইছি। ওকে, এইগুলো হচ্ছে আপাতত ব্যাপারটা। তো এখন আমরা চাচ্ছি যে সাধারণত সিঙ্গেল পেজ ওয়েব অ্যাপ্লিকেশন গুলোতে কি হয় জানো? সিঙ্গেল পেজ ওয়েব অ্যাপ্লিকেশন গুলোতে একটা রুট ডিভিশন থাকে, যে রুট ডিভিশনের আন্ডারে, মানে ডিপ মানে হচ্ছে যে গিয়ে কন্টেইনার এক প্রকার, ডিআইভি, ডিপ ট্যাগ। আমি যদি এগুলো কেটে দিই, এটা হচ্ছে ডিপ। তো এরকম একটা ডিপ রুট ডিভিশন মানে রুট কন্টেইনার থাকে, যে কন্টেইনারের মধ্যে সবগুলো কম্পোনেন্ট বা সবগুলো এইচটিএমএল কোড বারবার রেন্ডার হইতে থাকে। যখন ধরো ফর এক্সাম্পল এই যে লাইটওয়েজের পুরো কোডটা, এটা একটা সিঙ্গেল ডিপের মধ্যে আছে ধরো। হ্যাঁ, যখন আমি হোম পেজে যাব, হোম পেজের যত কম্পোনেন্ট, যত ডেটা আছে সেগুলো ওই ডিপের মধ্যে রেন্ডার হয়ে যাবে, যে তার মানে একটা রুট ডিভিশন লাগবেই। তো এই জন্য এখানে আমি একটা ক্রিয়েট করতেছি রুট ডিভিশন, ওকে, যার আইডি দিব হচ্ছে রুট।
রুট ডিভিশন কেন বলতেছি, কারণ এর মধ্যেই যত ধরনের এইচটিএমএল কোড আছে, এখানের মধ্যেই ঢুকবে সিঙ্গেল পেজ ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য। ওকে, সো এটার আইডিটাও দিছি রুট। আইডি দেওয়া লাগতেছে কারণ আমি এটাকে কল করে, আমি এটাকে জাভাস্ক্রিপ্ট ফাইলে কল করে, আমি জাভাস্ক্রিপ্ট ইউজ করে এর মধ্যে এইচটিএমএল কোড রেন্ডার করব। তো এটাকে সেভ করে দিলাম। এখন আমি এই কনসোলটা থাকুক, সমস্যা নাই। এবার আমি এই রুট ডিভিশনটাকে আমি এখানে কল করব index.js এ। কিভাবে? এখানে একটা ফাংশন আছে document ডট গেট এলিমেন্ট বাই আইডি। তো দেখো ডকুমেন্ট, এগুলো এক একটা, আমি কি বলছি, এগুলো এক একটা ডকুমেন্ট, এগুলো এক একটা কি ডকুমেন্ট, এগুলো সবগুলো মিলে হচ্ছে ডোম। তো এই ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আমাকে একটা ডকুমেন্ট এনে দাও যেটা যে এলিমেন্টটাকে আমি আনবো সেটা হচ্ছে আইডি দিয়ে আনবো। যে দেখছো গেট এলিমেন্ট বাই আইডি, এলিমেন্টটা আনবা কি দিয়ে? আইডি দিয়ে। আমি একে আইডি কত দিছি? রুট। তাহলে এখানে পাঠিয়ে দিব রুট, প্যারামিটার আকারে রুটটাকে বলে দিব। তার মানে এই এই কোডটা করবে গিয়ে যে রুট, যার যে ডকুমেন্টের আইডি হচ্ছে রুট, সে তাকে এখানে নিয়ে আসবে গেট এলিমেন্ট বাই আইডি ইউজ করে। ওকে, সো এটার মধ্যে এটার একটা অবজেক্ট আছে, মানে এটার একটা এখানে আছে হচ্ছে যে ইনার এইচটিএমএল চেঞ্জ করবে অ্যাকচুয়ালি। কারণ কি ইনার এইচটিএমএল কি, আমি চাচ্ছি ডিভ এর মধ্যকার যে এইচটিএমএলটা থাকবে, ডিভ এর ভেতরে এখানে যে এইচটিএমএল কোডগুলো লিখবো, হ্যাঁ সেগুলো আমি চেঞ্জ করতে যাচ্ছি। কারেন্টলি কিছু নাই, কিন্তু আমি চেঞ্জ করতে যাচ্ছি, আমি জাভাস্ক্রিপ্ট ইউজ করে আনতে যাচ্ছি। তাহলে ইনার এইচটিএমএল এ এখানে একটা স্ট্রিং পাঠিয়ে দিতে হবে, যেটা হচ্ছে যে কি আমার জাভা এইচটিএমএল কোড। এটা হচ্ছে যে আমি দেখাচ্ছি জাভাস্ক্রিপ্ট ইউজ করে কিভাবে আমরা এইচটিএমএল কোড কোথায় রেন্ডার করতে পারি, index.html একটা এইচটিএমএল ফাইলে। ঠিক সেম আইডিয়া ইউজ করে রিঅ্যাক্ট, অন্য ওয়েতে, আরো ইজি ওয়েতে। সেটা আমি বোঝানোর জন্য আমি জাস্ট বেসিক আইডিয়াটা দিচ্ছি। তাহলে h1 ট্যাগে আমি লিখবো ইন দ্য নেম অফ আল্লাহ, আই ক্যাপিটাল লেটার হবে h1, সরি কোটেশনের ভিতরে হবে পুরোটা। তাহলে দেখো এটা একটা স্ট্রিং, জাভাস্ক্রিপ্ট স্ট্রিং। ওকে, তো এখানের ভিতরে আমি কি লিখছি? এইচটিএমএল কোড লিখছি। লিখে আমি ইনার এইচটিএমএল রুট ডিভিশনের ইনার এইচটিএমএল এ, ভেতরের এইচটিএমএল এ দেখো সবগুলো ইংলিশ ওয়ার্ড, মানে নরমাল ভাষা। ইনার এইচটিএমএল মানে রুট ডিভিশনকে আমি ফার্স্ট আইডি দিয়ে আনছি এবং তার ইনার এইচটিএমএল এ এই এইচটিএমএল ট্যাগটা, স্ট্রিংটা পাঠিয়ে দিচ্ছি। তাহলে কি হবে, আমি যদি এই কোডটা সেভ করি, দেখবা যে আমার index.html এর কোডে রুট ডিভিশনে কিছুই নাই। কিন্তু আমি যদি এখন ব্রাউজারে যাই, আমার যেখানে কোডটা রান হচ্ছে, এখানে ইন দ্য নেম অফ আল্লাহ প্রিন্ট করতেছে, শো করতেছে। এবং আমি যদি কোডটা দেখি, এইচটিএমএল কোডটা দেখি, আমি যদি রুট ডিভিশন দেখো, রুট ডিভিশনটা আসছে, রুট ডিভিশন যদি ওপেন করি, ইন দ্য নেম অফ আল্লাহ শো করতেছে এখানে। ওকে, তো এটাই হচ্ছে যে কি আমরা যেভাবে রিঅ্যাক্ট জেএস, সরি জাভাস্ক্রিপ্ট ইউজ করে index.html এর কোডে বা এইচটিএমএল ফাইলে বিভিন্ন ডিভিশনের মধ্যে বা বিভিন্ন ডকুমেন্টের মধ্যে এইচটিএমএল কোড কিভাবে রেন্ডার করতে পারি। সাপোজ মাল্টিপল লাইন কোড লিখতে যাচ্ছি, আমি মাল্টিপল লাইন এইচটিএমএল কোড লিখতে যাচ্ছি, তাহলে ডাবল কোটেশনের মধ্যে হবে না জিনিসটা। ডাবল কোটেশন আমি এন্টার দিয়ে দিয়ে কোড লিখতে পারবো না। আমি যদি এখন এন্টার দিই, এরর দেখাচ্ছে। এই দেখো এখানে একটা এরর দেখাচ্ছে, কারণ ডাবল কোটেশনে এটা পসিবল না। বাট জাভাস্ক্রিপ্টে একটা আলাদা কোটেশন আছে যেটা ইউজ করে আমরা স্ট্রিং কনক্যাটেনেশন করতে পারি, যেখানে এন্টারটেইনার আমরা দিতে পারবো। সেই কোটেশনটা হচ্ছে এটা। তোমাদের ট্যাবের উপরে একটা কি আছে, ওইটাকে বলা হয়, এটাকে কি বলছে, ওই টেমপ্লেট লিটারাল ইউজ করে আমরা কি স্ট্রিং কনক্যাটেনেশন করব। তো টেমপ্লেট লিটারালের ছবিটা একটু দেখাই তোমাদেরকে, আমার কাছে আছে এই দেখছো ট্যাব, এই ট্যাবের উপরে যেটা দেখতেছো, এটা ক্লিক করবা। যে এই জিনিসটা হচ্ছে যে ইউজ করে আমরা কি জাভাস্ক্রিপ্টে স্ট্রিং কনক্যাটেনেশন করব। তো এখন আমি এটা কেটে দিচ্ছি, ডাবল কোটেশন কেটে আমি পুরো কোডটাই কেটে দিই, পুরো একটা কপি করে নিলাম, ডাবল কোটেশন কেটে দিলাম এবং টেমপ্লেট লিটারাল লিখলাম। দেখছো এখন হচ্ছে যে টেমপ্লেট লিটারাল লিখছি, হয়ে গেল এই টেমপ্লেট লিটারাল। তো এটা হচ্ছে যে ট্যাবের উপরে কিটা ক্লিক করলে হয়ে যাবে। দেন এন্টার, দেন এখানের ভিতরে আমি কি লিখবো এখন, এইচটিএমএল কোড, এবং এর নিচে আরেকটা এইচটিএমএল লিখলাম, ধরো আলহামদুলিল্লাহ। এখন যদি সেভ করি, দেখো টেমপ্লেট লিটারাল ইউজ করে আমি দুইটা স্ট্রিং নিচে নিচে লিখছি এবং এটা পুরাটা এসে কোথায় ঢুকবে, ইনার এইচটিএমএল ও রুট ডিভিশন। এখন যদি আমরা আমাদের যে অরিজিনাল কোড আছে এটা কেটে দিই, আপাতত তোমরা বুঝে গেছো। আমরা যদি যাই, দেখো ইন দ্য নেম অফ আল্লাহ এবং আলহামদুলিল্লাহ প্রিন্ট করছে। এবং আমরা যদি এখন রুট ডিভিশনে যাই, তাহলে দেখো ফার্স্ট ইন দ্য নেম অফ আল্লাহ, দেন আলহামদুলিল্লাহ।
তাহলে আমরা খুব ইজিলি টেমপ্লেট এডিটর ইউজ করে এই এন্টার দ্য স্ট্রিং গুলোকে কনক্যাটেনেট করছি। ও শিট, আমি পি ট্যাগ কমপ্লিট করতে ভুলে গেছি। তো দেখো এই এখানে স্ট্রিং এর মধ্যে কোড লিখতে সমস্যা হচ্ছেই, মানে এগুলা কোড কমপ্লিশন হচ্ছে না, কোড কমপ্লিট হচ্ছে না, আরো অনেক ঝামেলা ফেস করতে হবে। ঠিক আছে, এগুলো হচ্ছে যে এখানে এগুলো ড্রব্যাক। ওকে, সো আমি চাইলে এখন জাভাস্ক্রিপ্ট ইউজ করে আমি এখান থেকে বিভিন্ন ডিভিশনের মধ্যে কি কোড রেন্ডার করতে পারতেছি, এগুলোকে বলা হয় রেন্ডার করা, কোড রেন্ডার করা। তো আপাতত আমরা বুঝতে পারছি কিভাবে index.html ফাইল ক্রিয়েট করে, কিভাবে জাভাস্ক্রিপ্ট ফাইল ক্রিয়েট করে দুইটাকে কানেক্ট করতে হয়, কিভাবে জাভাস্ক্রিপ্ট কোড ইউজ করে html কোডে কি বিভিন্ন কোড আমরা রেন্ডার করব। এইটা বেসিক ধারণাটা আমরা পাইছি। তো React.js একেবারে সেম আইডিয়া ইউজ করে, কিন্তু আরো ইজি ওয়েতে, কারণ এটার ফাংশনালিটি বেশি। আমরা যদি যাই React.js এ আমাদের যে ফোল্ডারটা আছে, হ্যাঁ এই ফোল্ডার, এটা মডিউল পাবলিক সোর্স, আমরা যদি পাবলিক ফোল্ডারে যাই তাহলে দেখো এখানে একটা আছে index.html, বাকিগুলো ভুলে যাও, বাকিগুলো সামনে দেখবা, বুঝবা ইনশাআল্লাহ। আপাতত দেখো index.html, আমাদের যে আমি বলছিলাম না index.html থাকবে একটা, সো index.html আমি যদি এটা ওপেন করি, এই দেখো এটা অন্যান্য কোডগুলো আমার দেখার দরকার নেই, আমরা খুঁজবো রুট ডিভিশন। আমি যেভাবে রুট ডিভিশন লিখছি ঠিক সেম ভাবে এখানে একটা রুট ডিভিশন আছে। ওকে, এই রুট ডিভিশনের মধ্যে যত কোড আছে সবগুলো র্যান্ডম হইতে থাকবে, রাউট চেঞ্জ হবে, লিংক চেঞ্জ হবে, বাট কোডে রিফ্রেশ হবে না, কারণ সবকিছু রুট ডিভিশনের ভিতরে ঢুকতে থাকবে। ওকে, এটা হচ্ছে সিঙ্গেল পেজ ওয়েব অ্যাপ্লিকেশন, মানে একটা মাত্র পেজ থাকবে আমার ওয়েবসাইটে, অ্যাকচুয়ালি একটা মাত্র পেজ থাকবে, মাল্টিপল পেজ রাউটিং এর মাধ্যমে হচ্ছে। ওকে, তারপরে কি আমাদের index.js ফাইল লাগবে একটা, যেটা দিয়ে আমরা index.html এটাকে আপডেট করব, বিভিন্ন ভাবে কন্ট্রোল করব। আমরা যদি এখন সোর্সে যাই, সোর্সের মধ্যে দেখো index.js, এই ফোল্ডারটা, এই ফাইলটা। তো আপাতত আমরা এখন ঘাটাঘাটি করব এই দুইটা জিনিস নিয়ে, একটা হচ্ছে যে আমাদের index.html ফাইল, আর একটা হচ্ছে আমাদের index.js ফাইল। তো এখন বাকিগুলো আমাদের লাগবে না আপাতত, তো বাকিগুলো লাগবে। এখন হচ্ছে যে গিয়ে এখন প্রশ্ন, এটা তো নরমাল জাভাস্ক্রিপ্টের ওয়ে, নরমাল জাভাস্ক্রিপ্টের ওয়ে যেভাবে আমরা কি বিভিন্ন HTML কোড আমরা ডিভিশনের মেইন রুট ডিভিশন বা HTML ফাইলের বিভিন্ন ডকুমেন্টে আমরা রেন্ডার করছি। রিঅ্যাক্ট এই ক্ষেত্রে কি করে, রিঅ্যাক্টের ক্ষেত্রে আমি ফার্স্টে এই কোডগুলো কমেন্ট করে দিই, কারণ রিঅ্যাক্টের এখন কল টল রেন্ডার টেন্ডার সব হয়ে গেছে। ওকে, এই জন্য আমাদেরকে এটা শো করতেছে। ওকে, এই জিনিসটা শো করতেছে, এটা আমাদের ফার্স্ট ওয়েব অ্যাপ্লিকেশন। আমি চাচ্ছি না এগুলো শো করুক, কারণ আমি তোমাদেরকে স্ক্র্যাচ থেকে দেখাতে যাচ্ছি, তাই সবগুলো কমেন্ট করে দিব। এখানে কমেন্ট করার একটা শর্টকাট ওয়ে শিখাই দিই, সেটা হচ্ছে সবগুলো ধরে এভাবে সিলেক্ট করে দিবা যা যা কোড কমেন্ট করার, দেন কন্ট্রোল, এটাকে কি বলে ফরওয়ার্ড স্ল্যাশ, কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ ক্লিক করার সাথে সাথে সবগুলো কমেন্ট হয়ে যাবে। ওকে, দেন আমি এখান থেকে স্ক্র্যাচ থেকে লিখবো সবগুলো। এবার আমি এই index.html কোডটাকে আমরা কি করব, কন্ট্রোল করব। যদিও একটা এক্সাম্পল যদি দেখাই দিই তোমাদেরকে, দেখো এখন আমাদের ওই যে সব কোড কেটে দেওয়ার কারণে আমাদের রিঅ্যাক্টর চলে যায় না কেন, কি রে সেভ করি না আমি, হ্যাঁ সেভ করি না, সরি index.js ফাইল সেভ করি না, এই জন্য চলে যায় না কোডগুলো। আচ্ছা, অটো সেভ আমার বিরক্ত লাগে ওই জন্য। ওকে, তুমি যেহেতু বলছো অটো সেভ দিয়ে রাখি, আমি নিজে ইউজ করি না, আমি অনেক কিছু ইউজ করি না। ওকে, অটো সেভ দিলাম, যেমন আমি প্রিটিয়ারও ইউজ করি না, আমি অনেক কিছু ইউজ করি না। ওকে, সো আমি তোমাদেরকে হালকা এক্সাম্পল দিয়ে দিই, আমরা index.html টাকে হাতে কলমে এডিট করব। চলো, তো এখন এতক্ষণ আমরা যে h1 ট্যাগ দিছিলাম এখানেও লিখবো আমি নিজের হাতে, যাতে তোমরা বুঝো এটা আহামরি কিছু না। রিঅ্যাক্টের যে index.html পুরো আলাদা জিনিস, এটা আহামরি কিছু না। দেখো আমি এভাবে এডিট করতে পারবো, আমি যদি আমার অ্যাপে যাই ইন দ্য নেম অফ আল্লাহ চলে আসছে। ঠিক আছে, তো এটা নিয়ে তোমাদের টেনশনের কিছু নেই। তো এটা হচ্ছে নরমাল রিঅ্যাক্ট, সরি নরমাল index.html ফাইল যেটা রিঅ্যাক্টে ক্রিয়েট করে দিছে। ওকে, তো এবার হচ্ছে প্রশ্ন যে আমি কিভাবে index.js ইউজ করে একে রেন্ডার করব, এখানে বিভিন্ন কোড রেন্ডার করব। ওকে, তো ফার্স্ট অফ অল index.js টা এখানে কানেক্টেড আছে অবভিয়াসলি, আমাদের index.html ফাইল, ওই এটা কোনটা, এটা হ্যাঁ এটা হচ্ছে যে কি একটা এখানে কানেক্টেড আছে। কিভাবে আছে, এটা রিঅ্যাক্টের ইনার ব্যাপার স্যাপার, ভেতরকার ব্যাপার স্যাপার, তো এখানে আগের মতো করে স্ক্রিপ্ট দিয়ে করে নাই। এটা যেহেতু রিঅ্যাক্ট, এটা হচ্ছে বিল্ট ইন ফাংশনালিটি। ওকে, সো index.js থেকে এখন প্রশ্ন হচ্ছে আমরা কিভাবে রেন্ডার করব। আরেকটা এখন একটা জিনিস বলি তোমাদেরকে, এখন যে তুমি দেখতেছো index.js বা app.js অন্যান্য ফাইল, এগুলো নিয়ে ভুলে যাও, মেইনলি index.js যে দেখতেছো এটা রিঅ্যাক্টে বানাই দিছে আমাকে।
ঠিক আছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি জাভাস্ক্রিপ্ট ফাইল না। .js এক্সটেনশন আছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি JSX ফাইল, যেখানে আমরা HTML কোডও লিখতে পারবো ইরোড ছাড়া। তুমি এখানে index.js এটাতে কিন্তু লিখতে পারবে না HTML কোড লেখো, কিছু হবে না, ইরোড দেখাবে। ওকে, বাট আমাদের যে index.js আছে, যেটা রিয়েক্ট বানায় দিছে, এটা আসলে জাভাস্ক্রিপ্ট না, এটা অ্যাকচুয়ালি JSX, যেখানে আমরা জাভাস্ক্রিপ্ট এবং HTML একসাথে লিখতে পারবো। এক্সটেনশন JS দিছি, তুমি চাইলে এক্সটেনশন JSX দিতে পারো, কোনো প্রবলেম হবে না। সাধারণত JS ইউজ করি আমি, ওই জন্য JS দিচ্ছি, আমি JS ইউজ করবো, বাট তোমরা চাইলে JSX দিতে পারবা। ইউটিউবে যদি তুমি অনেক টিউটোরিয়াল আমি দেখছি JSX ইউজ করো, ওরা এক একজনের প্রেফারেন্স এক এক রকম। তাহলে এই যে এখন যে ফাইলটা তোমাদের সামনে আছে, এখানে আমি জাভাস্ক্রিপ্ট লিখতে পারবো এবং HTML লিখতে পারবো। এবং রিয়েক্টের একটা আলাদা স্টাইল আছে এই ডকুমেন্টগুলোকে বিভিন্ন ডকুমেন্টের মধ্যে কোড রেন্ডার করার। এর কাছে একটা বিল্ট ইন ফাংশনালিটি আছে, যেটার নাম, যে ফাংশনের নামই হচ্ছে রেন্ডার। ওকে, এতক্ষণ যে বলতেছি আমি রেন্ডার করবো, এভাবে করবো রেন্ডার, এভাবে করবো রেন্ডার, রেন্ডার নামের ফাংশনই রিয়েক্টের মধ্যে বানানো আছে। এটা হচ্ছে রিয়েক্টের ফাইল, রিয়েক্টের লাভ। ওকে, রিয়েক্ট লাইব্রেরির লাভ, অনেকগুলো ফাংশনালিটি আমাকে বানাই দিছে ওরা। তো এই রেন্ডার ফাংশনটাকে কিভাবে ইউজ করব? রেন্ডার ফাংশন ইউজ করার জন্য আমাকে একটা জিনিস ইম্পোর্ট করতে হবে, সেটা হচ্ছে রিঅ্যাক্ট ডোম, রিঅ্যাক্টের ডকুমেন্ট অবজেক্ট মডেল। সেটা কিভাবে ইম্পোর্ট করব? ইম্পোর্ট কি জিনিস? ফার্স্টে আমরা সবাই আশা করি সি প্লাস প্লাস শিখে আসছি বা পাইথন শিখে আসছি। এখানে পাইথনে অবভিয়াসলি ইম্পোর্ট কিওয়ার্ড আমরা ইউজ করছি, নামপাই যখন ইউজ করি তখন। বাট যখন সি প্লাস প্লাস ইউজ করি, তখন ধরো স্ক্যানএফ ফাংশন ইউজ করতেছো, তুমি কিন্তু হ্যাশ ইনক্লুড stdio.h লিখতেছো। এই যে ইনক্লুড করতেছো একটা হেডার ফাইলকে, ঠিক সেম জিনিস হচ্ছে ইম্পোর্ট করা। ওখানে ইনক্লুড, এখানে ইম্পোর্ট। ওকে, আলাদা ডিফারেন্স কিছু না। সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ম্যাক্সিমাম জিনিসই কমন, জাস্ট সিনট্যাক্স একটু ডিফারেন্ট। ওখানে ইনক্লুড, এখানে ইম্পোর্ট, দ্যাটস ইট। সো আমি ইম্পোর্ট করব কাকে? রিঅ্যাক্ট ডোমকে। রিঅ্যাক্ট ডোম ফ্রম কোত্থেকে করব? রিঅ্যাক্ট ডোম থেকে। এই রিঅ্যাক্ট ডোমটা কোত্থেকে আসছে? আমি তো রিঅ্যাক্ট ডোম ইম্পোর্ট করতেছি এখান থেকে, রিঅ্যাক্ট ডোম থেকে। এই রিঅ্যাক্ট ডোম কোত্থেকে আসছে? এই রিঅ্যাক্ট ডোম এখান থেকে আসছে। আমরা যদি টার্মিনালে যাই, আমাদের এই যে এই দেখছো ইনস্টলিং রিঅ্যাক্ট ডোম, রিঅ্যাক্ট স্ক্রিপ্টস, এখান থেকে আসছে হচ্ছে রিঅ্যাক্ট ডোমটা। ওকে, এটা হচ্ছে রিঅ্যাক্টের বিল্ট ইন ফাংশনালিটি। এই রিঅ্যাক্ট ডোমের মধ্যে আছে কি? রেন্ডার ফাংশন। তো এখন আমি রেন্ডার ফাংশনকে কল করব, কারণ আমি কিছু কোড রেন্ডার করতে যাচ্ছি। রিঅ্যাক্ট ডোম ডট রেন্ডার। এই রেন্ডার ফাংশন সাধারণত 3টা প্যারামিটার নেই। তৃতীয় প্যারামিটার আমাদের আজকে লাগবে না, কলব্যাক ফাংশন যেটা এখানে দেখা যাচ্ছে, কলব্যাক, এটা লাগবে না, এটা নিয়ে ফিউচারে দেখবো ইনশাআল্লাহ। আমরা ইউজ করবো এই দুইটা, এলিমেন্ট এবং কন্টেইনার। এলিমেন্টটা কি? ফার্স্ট প্যারামিটার যাবে হচ্ছে এলিমেন্ট। এলিমেন্ট হচ্ছে যে স্পষ্ট HTML কোড, আমাদের HTML কোডগুলোকে বলা হয় এলিমেন্ট। তা আমাদের HTML কোডটা হচ্ছে যে কি এলিমেন্ট আকারে যাবে ফার্স্ট প্যারামিটার। সেকেন্ড প্যারামিটার হিসেবে যাবে আমরা কোন ডকুমেন্টে, সেকেন্ড প্যারামিটারে যাবে কি? কন্টেইনার, অর্থাৎ কোন ডকুমেন্টে বা কোন কন্টেইনারের মধ্যে এই কোডটাকে আমরা রেন্ডার করতে যাচ্ছি। ফার্স্ট অফ অল আমরা একটা h1 ট্যাগ রেন্ডার করব, সেটা আমরা লিখবো। এখানে কোনো কোটেশন, কোনো ঝামেলা নাই, জাস্ট ডিরেক্টলি HTML কোডটা লিখবো আমি। h1 in the name of আল্লাহ, ডিরেক্টলি লিখলাম। এবং সেকেন্ড, এটা হচ্ছে ফার্স্ট প্যারামিটার, যে কোডটা আমার যাবে। ওকে, দেখো আমি কোনো ঝামেলা ছাড়া HTML কোড লিখতেছি জাভাস্ক্রিপ্ট ফাইলে, এই জন্য এটার নাম হচ্ছে JSX। এবার সেকেন্ড প্যারামিটার কি? সেকেন্ড প্যারামিটার হচ্ছে ওই ডকুমেন্ট যেখানে এই কোডটা, এই HTML কোডটা রেন্ডার হবে। আমরা কোন ডকুমেন্টে রেন্ডার করব? আমরা করব রেন্ডার এই ডকুমেন্টে, অরিজিনাল রুট ডকুমেন্টে। তো এটাকে আমরা এখানে পাঠিয়ে দিব, ডকুমেন্ট ডট get element by id root, that's it। আমরা কি করলাম? এই h1 এই কোডটাকে এই ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি রুটটাকে কল করে তার মধ্যে রেন্ডার করে দিছি, রেন্ডার ফাংশন ইউজ করে। এটা জাস্ট বেসিকটা বুঝাচ্ছি, যে এটা তুমি আর আজকের পরে জীবনে ইউজ করবে না, কারণ এটা একবারই হবে রেন্ডারটা। বাকিগুলো বাইরের কম্পোনেন্ট গুলো আমরা জাস্ট কল করবো যে বিভিন্ন ভাবে। আমি যখন কম্পোনেন্ট শেখাবো আজকে, তোমাদেরকে ফাংশনাল কম্পোনেন্ট ফার্স্ট হাতে করে করাই দিব, তখন বুঝতে পারবে যে আসলে এই জিনিসগুলো আমাদের লাগবে না অ্যাকচুয়ালি। আমি জাস্ট তোমাকে দেখাচ্ছি বুঝার জন্য। রেন্ডার গুলো এক জায়গায় হবে, index.js এ হবে। index.js আমরা হাতও দিব না, যখন প্রোডাকশনে যাব, যখন বিভিন্ন ওয়েব অ্যাপ্লিকেশন বানাবো, index.js এ তেমন হাত দিব না। মাঝে মধ্যে একটু চেঞ্জ করতে হবে, যে মেইন কাজ ওই সোর্সে, এই সোর্স ফোল্ডারে বিভিন্ন জায়গায় বিভিন্ন ফোল্ডার ফাইল ক্রিয়েট করে করবো। আর মেইন চেঞ্জ আসবে app.js এ। ওকে, এটা পরবর্তীতে আমরা দেখবো, আজকে দেখবো ইনশাআল্লাহ সবকিছু। তো
আপাতত জাস্ট বেসিক একদম দেখো, তোমাদেরকে যদি নিচের গুলো দেখাই, একদম নিচে থেকে দেখায় আসি, ভেতর থেকে দেখায় আসি, তাহলে উপর থেকে তুমি যখন দেখবা তখন সবকিছু ক্লিয়ার মনে হবে। উপর থেকে যদি প্রোডাকশনে চলে যায় তোমাদের অনেক কিছু কনফিউশন থেকে যাবে, ওগুলো আমি ক্লিয়ার করতে যাচ্ছি ফার্স্ট ক্লাসেই। ওকে, সো এখন কি করতেছি, রিঅ্যাক্ট ডম ডট রেন্ডার ফাংশন ইউজ করে আমি ফার্স্ট প্যারামিটার আকারে আমার এইচটিএমএল কোডটা পাঠাচ্ছি, সেকেন্ড প্যারামিটার আকারে কোন ডকুমেন্টের মধ্যে রেন্ডার করতে হবে সেটা পাঠাচ্ছি। এখন যদি আমি কোডটাকে সেভ করি, আচ্ছা ওটাকে অটো সেভ, বারবার সেভ কেন করতেছি, তাহলে দেখো আমি যদি এখন আমার এইচটিএমএল কোডে যাই, ঝামেলা হয়ে গেছে, কি হলো, আচ্ছা সরি, কোনো ঝামেলা নাই, কোড ঠিক আছে। মাঝে মধ্যে এই টাইপের এরর দেখাবে, রিফ্রেশ করে নিবা, আবার দেখতেছো যে কোনো প্রকার তোমার কোনো বাগ নাই কিন্তু কোডে প্রবলেম দেখাচ্ছে বারবার, বা কোনো ডিপেন্ডেন্ট, এটা ম্যাক্সিমাম টাইম হয় ডিপেন্ডেন্সি ইনস্টল করার পরে। আমরা ফিউচারে ইনশাআল্লাহ সামনের ক্লাসগুলোতে বিভিন্ন ডিপেন্ডেন্সি ইনস্টল করব, তখন দেখবো হঠাৎ করে বলতেছে ডিপেন্ডেন্সিটা পাচ্ছে না, অথচ তুমি ইনস্টল করছো, তখন ওই সার্ভারটাকে আবার রিস্টার্ট করবা। মানে এখানে যে সার্ভারটা চলতেছে, আমরা npm start দিয়ে সার্ভার রান করতেছি না, এই সার্ভারটাকে আবার রিস্টার্ট করে দিবা। ওকে, কন্ট্রোল সি দিয়ে ক্যান্সেল করে দেন npm start। এগুলো সামনে ইনশাআল্লাহ দেখবো, সামনে যে এতগুলো ডিপেন্ডেন্সি ইনস্টল করব, একবারে যে এই প্রবলেমে পড়বো না তা হবে না, অবভিয়াসলি পড়বো। আর এই কোর্সের আরেকটা বড় বেনিফিট হবে, তোমাদের সামনে যেহেতু বিভিন্ন অ্যাপ আমি বানানো শুরু করব, তখন আমি রিয়েল লাইফ যে বাগগুলো ওগুলো পেতে থাকবো, ওগুলো আমি কিভাবে সলভ করতেছি ওগুলো তোমরা কি শিখতে পারবে ইনশাআল্লাহ। ওকে, তারপরে হচ্ছে আমাদের ইন দ্য নেম অফ আল্লাহ প্রিন্ট করছে, দেখাচ্ছে। এখন ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে এখানে আমরা এইচটিএমএল কোডটা পাঠাইছি হ্যানতেন আরো কিছু, তো আমরা চাইলে এগুলাকে একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে পারি। ওকে, এটা ডিরেক্ট, এটাকে ডিরেক্ট জাভাস্ক্রিপ্ট হিসেবে ধরতে পারবে, এই কোডগুলোকে ডিরেক্ট এইচটিএমএল না ধরে জাভাস্ক্রিপ্ট হিসেবে ধরতে পারবা। জাভাস্ক্রিপ্টে যেভাবে একটা ভেরিয়েবলে তুমি ডেটা রাখতে পারবা, ঠিক এভাবে এটাও ডেটা, এভাবে এটাকেও রাখতে পারবা। আমি তোমাকে দেখাই, কারণ এই জায়গায় এই প্যারামিটারের মাঝখানে বারবার কোড লেখা এগুলো ঝামেলার ব্যাপার। ওকে, আমরা ভেরিয়েবলে রাখবো সুন্দর করে। তো জাভাস্ক্রিপ্টে তিন টাইপের ভেরিয়েবল আছে, একটা হচ্ছে var, আরেকটা হচ্ছে lat, আরেকটা হচ্ছে const। তো lat আর var অনেকটা সেম, বাট lat ইউজ করাটা মানে বেটার var এর চাইতে, কারণ var মেবি একটু গ্লোবাল হয়ে যায়, var এর সিকিউরিটি কম, lat এর সিকিউরিটি বেশি। দেন আরেকটা গুরুত্বপূর্ণ ওই কনস্ট্যান্ট হচ্ছে যে এটা কনস্ট্যান্ট থাকবে, কনস্ট্যান্টটা ফুল সি প্লাস প্লাস এর কনস্ট্যান্টের মতো, মানে ভ্যালুটা চেঞ্জ করতে পারবে না। তা আমি একটা lat ভেরিয়েবল ক্রিয়েট করব, ওই যে সি প্লাস প্লাস সি তে যেভাবে ইন্টিজার, লং এগুলা কিন্তু জাভাস্ক্রিপ্টে নেই। তিনটে আছে var, lat এবং const। এখানে যে কোনো ডেটা টাইপ, যে কোনো ডেটা তুমি ঢুকাইতে পারবা, স্ট্রিং দাও স্ট্রিং নিবে, ইন্টিজার দাও ইন্টিজার নিবে, যা ইচ্ছা তা নিবে। আর এইচটিএমএল, এই JSX ফাইলে এইচটিএমএল ও বিভিন্ন ডেটা এগুলোও দেওয়া যাবে। তো lat, আমি এটার নাম দিব, ভেরিয়েবলের নাম, ভেরিয়েবলের টাইপ হচ্ছে lat, আর ভেরিয়েবলের নাম হবে এলিমেন্ট ইকুয়াল আমার কি এইচটিএমএল কোডটা। এখন যদি আমি এখানে এলিমেন্টটা পাস করে দিই, সেভ করে দিই, আমাদের এখানে ইন দ্য নেম অফ আল্লাহ এটা স্টিল শো করবে। এই দেখো ইন দ্য নেম অফ আল্লাহ শো করতেছে। এখন আমি চাচ্ছি মাল্টিপল লাইন লিখবো কোড, এলিমেন্টে আমি মাল্টিপল এইচটিএমএল কোড লিখবো। এখন সেটা কিভাবে লেখা যায়? আচ্ছা, এর আগে একটা জিনিস বলে দিই, সাধারণত এইচটিএমএল কোডগুলো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখাটা বেটার, কারণ এই প্র্যাকটিসটা খুবই ভালো। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখবা সবসময়, কারণ হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে বাধ্য হয়ে রাখবা। হ্যাঁ, অনেক ক্ষেত্রে হচ্ছে যে গিয়ে জিনিসটা ওই আলাদাভাবে বোঝা যায় না, তো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখলে ওই আমরা এইচটিএমএল কোডগুলোকে আলাদাভাবে দেখতে পারবো। তারপর হচ্ছে বিভিন্ন সাপোজ আমরা যখন ম্যাপ নামের একটা ফাংশনালিটি আছে, সেটা ইউজ করার সময় ম্যাপের মধ্যে দুই টাইপের, ম্যাপের মধ্যে তুমি এইচটিএমএল কোড ইউজ করতে পারতেছো, জাভাস্ক্রিপ্ট ইউজ করতে পারতেছো। তো তখন এইচটিএমএল লেখার সময় আমরা কি ইউজ করি, ফার্স্ট ব্র্যাকেট ইউজ করি, ওগুলো সামনে দেখবো ইনশাআল্লাহ। তো আপাতত এটা মাথায় রাখো যে যখনই আমরা এইচটিএমএল কোড লিখবো, সাথে সাথে সেটাকে আমরা কি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখবো। আর যখন জাভাস্ক্রিপ্ট কোড লিখবো, সাধারণত জাভাস্ক্রিপ্ট কোড তো সবসময় লিখবো, ওটা না, আচ্ছা ওটা বাদ দাও, আমরা সাধারণত হচ্ছে গিয়ে ওই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যেই লিখবো। এটার ইউজ আরো সামনে দেখবো আমরা ফার্স্ট ব্র্যাকেট কেন করতেছি। ওকে, তা এখন প্রশ্ন হচ্ছে যে আমি মাল্টিপল লাইন এইচটিএমএল কোড কিভাবে লিখবো। এখানে আমি কি এন্টার দিয়ে লেখা শুরু করে দিব? আমি এন্টার দিয়ে লেখা শুরু করে দিতে পারি, দিয়ে দেখি কি হয়। আমি যখন এন্টার দিয়ে লেখা শুরু করে দিব, সাথে সাথে আমার এরর দেখাচ্ছে। ওকে, এরর দেখাচ্ছে কারণ কি, JSX এক্সপ্রেশন এখানে লেখা আছে, দেখো উপরে লেখা আছে, এই যে এখানে রাখার সাথে সাথে একটা পপআপ আসতেছে, এখানে দেখো JSX expressions must have one parent element।
অর্থাৎ তুমি যখনই JSX এক্সপ্রেশন লিখবা, অর্থাৎ JSX এ HTML কোড লিখবা, ওইগুলো সবগুলোর প্যারেন্ট একটা মাত্র কন্টেইনার থাকতে পারবে। যে ওকে, একটা মাত্র প্যারেন্ট কন্টেইনার। এখানে দেখো দুইটা কন্টেইনার চলে আসছে বা দুইটা HTML ট্যাগ চলে আসছে, এগুলো রাখতে পারবে না। একটা প্যারেন্ট কন্টেইনার ক্রিয়েট করতে হবে, দেন সেটার মধ্যে যা ইচ্ছা তা লিখো। ফর এক্সাম্পল আমার এখানে অ্যাকচুয়ালি করতে হবে গিয়ে একটা ডিভ কন্টেইনার ক্রিয়েট করে দিতে হবে। এটা একটা কন্টেইনার, এই কন্টেইনারের মধ্যে এবার ইচ্ছা মতো কোড লিখো না। এবার তুমি ধরো, এবার আমি আমার নাম লিখবো মোহাম্মদ শাহরিয়ার, লিখলাম। তারপরে পি ট্যাগে লিখলাম হচ্ছে ট্রেনার অ্যাট সিপিএস একাডেমি। ওকে, তাহলে আমি এই যে এইচটিএমএল কোডটা লিখছি সেটা কিসের মধ্যে ঢুকাই দিছি? ডিভ, একটা ডিভের মধ্যে। এখন কিন্তু এরর নাই। তো এভাবে একটা কন্টেইনারের মধ্যেই তোমার থেকে কোডগুলো লিখতে হবে, এলিমেন্ট গুলো। ওকে, এটা মাথায় রাখবা। আর সবসময় এভাবে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ঢুকাই দিবা। আর ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ঢুকানোর আরেকটা বেনিফিট দেখো, আমি এখন খুব সুন্দর করে আলাদাভাবে কোডটা লিখতে পারতেছি। হ্যাঁ, আমি যদি এখন এটাকে কেটে দিই এবং সেভ করি। আচ্ছা, এর আগে এখন যে কোডটা লিখছি সেটা আগে দেখাই না, আপাতত এতটুকুতে জিনিসটা যা আছে সেটা দেখিয়ে আসি আমরা। দেখো, দেখো মোহাম্মদ শাহরিয়ার ট্রেনার এট সিপিএস একাডেমি, খুব সুন্দর করে দেখাচ্ছে। তো এখানে একটা বেনিফিট দেখাই তোমাকে, আমি যদি এখন এটাকে কেটে দিই এবং সেভ করি, তাহলে দেখো এখানে এরর, সরি এটা তো কাজ করতেছে। আচ্ছা হ্যাঁ, সরি 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 সরি, এটা 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 এখান থেকে ডিরেক্টলি এলিমেন্টের মধ্যেই চলে যাচ্ছে, আমি ভুলে গেছিলাম, সরি। তো সাধারণত ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখার বেনিফিট হচ্ছে যে এটা ক্লিয়ার ভাবে দেখা যায়, বা এটা একটা বেস্ট প্র্যাকটিস। এতটুকু একদম ডিটেইলসে বেনিফিটটা জানি না আমি। ওকে, সো আমি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখছি এবং ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এই কোডগুলো। এবং এই কোডটা এখন কি করছি, এলিমেন্টটা এখানে রেন্ডার কেন হচ্ছে, এই এখানে পাঠাচ্ছি প্যারামিটার আকারে। আর ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি রুট ডিভিশনকে এনে এই কোডটা রেন্ডার করে দিচ্ছি, তাই আমরা এখানে কোডটা দেখতে পাচ্ছি। এখন যদি আমি এটাকে ডেভেলপার মোডে নিয়ে যাই, F12 ক্লিক করে, এখন যদি আমরা আমাদের কোডটা দেখি, দেখো রুট ডিভিশন না, এটা রুট ডিভিশনকে যদি আমি এখন ওপেন করি, আরেকটা ডিভিশন আছে। কোন ডিভিশনটা? এই ডিভিশনটা। আমি চাইলে এখানে একটা ক্লাস নেম বা আইডি দিয়ে দিতে পারি। আইডি যেহেতু দেখছো, আমি আইডি দিই, ক্লাস নেম পরে দেখাবো। আইডি ধরো এটা হচ্ছে অ্যাপ, দিলাম আইডি। এখন যদি সেভ করি, আচ্ছা সেভ তো অটো হচ্ছে, বারবার সেভ কেন করতেছি? এই দেখো, এখন যদি আমি রুট ডিভিশনকে ওপেন তো আছে, সরি এই ডিভিশন, এটার আইডিটা আসলো না কেন? ওকে, আসছে। এখন দেখো রুট ডিভিশনের ভিতরে আইডি অ্যাপ ডিভিশন, এবার সেটাকে ওপেন করলে মোহাম্মদ শাহরিয়ার ট্রেনার এট সিপিএস একাডেমি। এই কোডটা ডকুমেন্ট ডট এইচটিএমএল ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি রুট ইউজ করে আমি রেন্ডার ফাংশন ইউজ করে এই রুট ডিভিশনের মধ্যে রেন্ডার করে দিছি। এটা হচ্ছে রিঅ্যাক্ট জেএস শিখছো যখন, এতক্ষণ জাভা স্ক্রিপ্টে কিভাবে করতে হয় সেটা দেখছো, এবং জাভা স্ক্রিপ্টের সাথে কম্পারিজন করে আমি রিঅ্যাক্টটা এখন তোমাদের সামনে করে দেখাইছি কিভাবে জাভা স্ক্রিপ্টের মতো এরা কি রেন্ডার করতেছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমার দুইটা ফাইল লাগে নাই, আমার দুইটা জায়গায় কোড লিখতে হচ্ছে না, আমি জাস্ট এক জায়গায় কোড লিখছি এবং সেটাকে রেন্ডার করছি। ওকে, তো আপাতত এতটুকু পর্যন্ত বুঝছো কিনা আমাকে বলো। পরে অনেকগুলো কথাবার্তা চলে আসছে, ভাই ফন্ট সাইজ একটু, ফন্ট সাইজ ক্যামেরা বড় করে, সেট তুমি আনমিউট করে বললে একটু ভালো হতো, আমি তো ফন্ট সাইজটা বড় করা দরকার ছিল। না না, এটা জানি, কিন্তু আনমিউট করে বললে আমার জন্য ভালো হতো, এতক্ষণ অনেক কথা বলে ফেলছি তো, ফন্ট সাইজের কথা আমার মাথায় ছিল না, একদম মাথায় ছিল না। সেটিংস খুঁজে পাচ্ছি না আমি, নিচে সেটিং এ কই কোথায় নিচে? একদম নিচে সেটিং এর দিকে গেলে তো। আচ্ছা, এটা চোখে পড়তেছে না, আমি কখনো ফন্ট সাইজ চেঞ্জ করি না আসলে জীবনে। ওকে, সেটিংস, থ্যাংক ইউ। তারপরে ফন্ট সাইজ কত দিব? 16। 16 কোনো চেঞ্জ আসলো না কেন? তবে আপনি ওখানে গেলে, পুরো ওখানে গেলে দেখা যাবে। এতটুকু ঠিক আছে নাকি আরো বড় করব? আরো বড় করব? 18 দি। এর চাইতে তো বড় করতে হবে না আশা করি, নাকি এটা বৃষ্টি হয়ে গেছে আরো? আমি তখন
দেখতাম উনি মনে হয় দেখতে না এখন ঠিক আছে তুমি একটু কথা বলো সৈকত হোসেন, এতটুকু ঠিক আছে নাকি 16 রাখবো নাকি 18? 16 নাকি 18? 16 দেখতে পারতেছিলা? 16 দেখতে পারতেছিলা যখন 16 দিছিলাম? ওকে তাহলে 16 রাখি, কারণ যারা ভিডিও দেখবে ওদের বিরক্ত লাগবে। এটা এটা বেশি বড় হয়ে গেছে তো আমার নিজের বিশ্রী লাগতেছে। ওকে সেটিংস, ধন্যবাদ হামিদ হোসেন আমাকে সেটিংসটা দেখা দিলা। ওকে সো আমরা index.html আছি, রুট ডিভিশন চেঞ্জ করছি, index.js এখান থেকে সবকিছু দেখলাম। তো এখন একটু আমাকে বলো হামিদ হোসেন এতক্ষণ যা বুঝাইছি বুঝছো কিনা? জি ভাই ক্লিয়ার? জি সৈকত হোসেন জি ভাই ওকে মাইকটা কাজ করতেছিল না হ্যাঁ মাইকটা কাজ করতেছিল না সেটিংসে যাই ঠিক করলাম মাইক কাজ করতেছে না এখন? এখন ঠিক আছে ওকে আমার না আচ্ছা আচ্ছা তোমার ওকে ওকে ধন্যবাদ। আচ্ছা এখন হচ্ছে আমরা আপাতত বুঝে গেছি যে কিভাবে রিয়েক্টে আমরা এইচটিএমএল কোড আমাদের বিভিন্ন ডকুমেন্টে রেন্ডার করব। ওকে সো এখন আমরা দেখব যেটা সেটা হচ্ছে কম্পোনেন্ট। এতক্ষণ মানে রিয়েক্টের যে মেইন জিনিস আমি এতদিন যেটা বলছিলাম JSX ফাইল JSX ফাইল বলে মুখে ফেনা তুলে ফেলছিলাম, এই JSX ফাইল তোমরা এক্সাম্পল আকারে দেখে ফেলছো। এখন এখন যেটা দেখাবো আরেকটা জিনিস নিয়ে বেশি কথা বলছিলাম সেটা হচ্ছে কম্পোনেন্ট। এখন আমি তোমাদের সামনে একটা ফাংশনাল কম্পোনেন্ট ক্রিয়েট করব এবং সেটা কি তোমাদেরকে দেখাবো। এর আগে তোমাদেরকে একটা ড্রব্যাক দেখাই যেটার জন্য আমরা ফাংশনাল কম্পোনেন্ট লিখবো, যে জিনিসটার জন্য। ধরো এখানে আমি মোহাম্মদ শাহরিয়ার ট্রেনার এট সিপিএস একাডেমি জায়গায় এখানে অন্য ডেটা দেখাতে যাচ্ছি। ধরো আমি দেখাতে যাচ্ছি কিছু স্টুডেন্টের ডেটা, যেখানে থাকবে নাম, টাইটেলে থাকবে নাম, নিচে থাকবে কি তাদের কোন ডিপার্টমেন্টে পড়ে এবং কোন সেশনে পড়ে। ওকে তাহলে আমি এখানে আমি চেঞ্জ করে দিচ্ছি পি ট্যাগটা। পি ট্যাগের মধ্যে ফার্স্টে থাকবে ডিপার্টমেন্ট, ডেপ্থ মানে ডিপার্টমেন্ট, আমি তো পড়ি কম্পিউটার সায়েন্সে সিএসই। আরেকটা পি ট্যাগ থাকবে যেটাতে বলবে হচ্ছে ডিপার্টমেন্ট, আরেকটা কি সেশন আমি পড়ি 16-17, আমি ছিলাম 16-17 এর 2016-17। ওকে সো ধরো এখন এরকম ডেটা হচ্ছে অনেকগুলো স্টুডেন্টের, প্রচুর স্টুডেন্টের, ধরো 5 জন স্টুডেন্ট ধরি আপাতত। তো 5 জন স্টুডেন্টের জন্য যদি আমি কোডটা লিখতে যাই আমার থেকে বারবার কয় বেস করতে হবে? একবার, দুইবার, তিনবার, চারবার, 5বার, মানে প্রথমে তো একজন ছিল। ওকে এখন যদি সেভ তো অটো সেভ হয়ে গেছে। এখন যদি আমি এখানে দেখি তাহলে আমার কি এখানে 5 জন স্টুডেন্টের ডেটা চলে আসছে। আমার এখন ডেভেলপার মোড লাগতেছে, আচ্ছা থাকুক সমস্যা নাই, 5 জন স্টুডেন্টের ডেটা চলে আসছে। কিন্তু জিনিসটা দেখো আমার বারবার কপি পেস্ট করতে হয়েছে জিনিসগুলো, কিন্তু সবগুলোতেই একটা জিনিস কমন যে এইচটিএমএল স্ট্রাকচারটা, ডেটাটা চেঞ্জ হচ্ছে খালি, কিন্তু এইচটিএমএল স্ট্রাকচারটা সবগুলোর জন্য সেম। এইচটিএমএল স্ট্রাকচার সেম, বাট সবগুলোর জন্য ডেটাগুলো জাস্ট একটু একটু চেঞ্জ হবে ফিউচারে। যে আমি চেঞ্জ করতেছি না, ডেটা টাইম খাই ফেলবে এগুলো, বাট মানে বিভিন্ন স্টুডেন্ট বিভিন্ন ডিপার্টমেন্টে পড়বে, বিভিন্ন সেশনে পড়বে, সেগুলো চেঞ্জ হবে যে, বাট স্ট্রাকচার এইচটিএমএল স্ট্রাকচার কি চেঞ্জ হচ্ছে না। তো এই জিনিসটা বারবার এভাবে কপি পেস্ট না করে এই জিনিসটা আমাদের সলভ করবে কে? কম্পোনেন্ট বেসড ডিজাইন। এই জন্য আমাদের কম্পোনেন্ট লাগবে। এখন আমি এলিমেন্ট যে ভেরিয়েবলটা ক্রিয়েট করছি এর মধ্যে আমি কি করব, একটা কম্পোনেন্ট ক্রিয়েট করে, ফাংশনাল কম্পোনেন্ট ক্রিয়েট করে সেখানে কোডটা পাঠিয়ে দিব। কিভাবে করব এখন দেখি। ফাংশনাল কম্পোনেন্টটা কি? ফাংশনাল কম্পোনেন্ট জাস্ট একটা ফাংশন, আর কিছুই না। তুমি জাস্ট একটা ফাংশন লিখবা যে এই ফাংশনটার কাজকে, এই ফাংশনটা একটা এইচটিএমএল কোড রিটার্ন করবে। যে কোডটা রিটার্ন করবে তুমি ফাংশনটা যেখানে কল করবে সেখানে কোডটা রেন্ডার হয়ে যাবে। এখন এক্সাম্পল আকারে দেখি। ফার্স্ট একটা জাভাস্ক্রিপ্ট ফাংশন ক্রিয়েট করব। এভাবে জাভাস্ক্রিপ্ট ফাংশন এভাবে ক্রিয়েট করে ফার্স্টে লিখবো ফাংশন, দেন ফাংশনের নাম। সাপোজ এই ফাংশনের নাম হচ্ছে শো ডাটা। তো এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার তোমাদেরকে বলে দিই, ফাংশনাল কম্পোনেন্ট লিখতেছি, এটা যে কোনো ফাংশন লিখতেছি না কিন্তু আমি, এটা ফাংশনাল কম্পোনেন্ট। এই ফাংশনাল কম্পোনেন্ট যেহেতু এটা একটা কম্পোনেন্ট, প্রত্যেকটা কম্পোনেন্টের নাম শুরু হবে ক্যাপিটাল লেটার দিয়ে। এটা সবসময় মাথায় রাখবা, কম্পোনেন্টের নাম সবসময় শুরু করবা কি দিয়ে? ক্যাপিটাল লেটার দিয়ে। ওকে দেন তোমার নাম কি, এই কার্লি ব্রেসেস দিতে হবে। এটা হচ্ছে একটা ফাংশনের স্ট্রাকচার, জাভাস্ক্রিপ্টে ফাংশনের স্ট্রাকচার। এই ফার্স্ট ব্র্যাকেটটা দিছি।
তো এই ফাংশনটা কি রিটার্ন করবে, এটা যেহেতু ফাংশনাল কম্পোনেন্ট, এটা একটা জাভাস্ক্রিপ্ট এইচটিএমএল কোড রিটার্ন করবে। রিটার্ন, আমরা সবসময় বলছি এইচটিএমএল কোড কিসের মধ্যে লিখবো, প্যারেনথেসিসের মধ্যে বা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, ফার্স্ট ব্র্যাকেট, এবং এখানে আমরা কি লিখবো, এইচটিএমএল কোড লিখবো। সাপোজ আমার এইচটিএমএল কোডে আমার একটা হেডিং আছে যেখানে আমার নাম মোহাম্মদ শাহরিয়ার, তারপরে কি ছিল, তারপরে একটা পি ট্যাগ এর মধ্যে ছিল দ্যাট, ডিপার্টমেন্ট হচ্ছে সিএসই, এন্ড আরেকটা পি ট্যাগ এর মধ্যে রাখবো হচ্ছে সেশন হচ্ছে 2016-17, বাট কোড এরর দেখাচ্ছে। কেন দেখাচ্ছে, এগুলো সবগুলো একটা ডিভিশনের মধ্যে রাখা লাগবে আমার, এগুলো সবগুলো কি একটা ডিভিশনের মধ্যে রাখা লাগবে। তাই কোডটা কেটে দিলাম এবং একটা রুট ডিভিশন ক্রিয়েট করলাম, সরি একটা কন্টেইনার ক্রিয়েট করছি। রুট ডিভিশন তো এটা index.html এ যেটা আছে এটা, এখানে একটা কি করছি, কন্টেইনার ক্রিয়েট করছি, সেই কন্টেইনারের মধ্যে আমি আমার কোডগুলো লিখে ফেলছি। তাহলে এটা একটা HTML কোড। এখন এই ফাংশনকে আমি যেখানেই কল করব সেখানেই এই কোডটা রেন্ডার হয়ে যাবে। এখন আমি চাচ্ছি এই কোডটা রেন্ডার হোক এই জায়গায়, এই অ্যাপের ভিতরে, অ্যাপ আইডি যে ডকুমেন্ট আছে সেখানের ভিতরে রেন্ডার হোক আমি চাচ্ছি। তাহলে এখানে এই জায়গা বরাবর আমি কি করব, ফাংশনটাকে কল করব। এখন এখানে ফাংশন কিভাবে কল করব, এটা তো HTML কোড, তাই না? তো HTML কোডের জন্য কম্পোনেন্টের স্টাইলও HTML এর মতো HTML ট্যাগ লিখবো যে স্পষ্ট শো ডেটা \this। তাহলে দেখো আমি পুরো একটা HTML ট্যাগের মতো লিখছি, এটা হচ্ছে কম্পোনেন্ট কল করছি। যে আমি এখানে কম্পোনেন্ট যখন কল করছি, এই ফাংশনকে যখন কল করছি, এই ফাংশনটা এই কোডটা রিটার্ন করবে এবং এই পুরো কোডটা চলে আসবে এই জায়গায়, মানে এখানে এটা থাকবে না, এই কোডটাই থাকবে অ্যাকচুয়ালি। এখন যদি আমি এটাকে সেভ করি, সেভ তো অটো হচ্ছে, আমি বারবার বলতেছি কেন বুঝলাম না। তাহলে আমি যদি এখন ব্রাউজারে যাই এবং রিফ্রেশ করি, দেখো মোহাম্মদ শাহরিয়ার, ডিপার্টমেন্ট সিএসই এবং সেশন হচ্ছে 2016-17। এবং আমি যদি কোডে যাই, এই দেখো রুট ডিভিশন আছে, রুট ডিভিশনের মধ্যে কি অ্যাপ ডিভিশন, অ্যাপ ডিভিশনের মধ্যে আরেকটা ডিভিশন, কোন ডিভিশনটা, এই ডিভিশনটা, এবং তার মধ্যে যদি যাই মোহাম্মদ শাহরিয়ার ডেট সেশন। তাহলে দেখো এই কোডটা কি, এই কোডটা ছিল অ্যাকচুয়ালি এই যে এই ডিভিশনের যেটা দেখতেছো, এটা ছিল কি অ্যাকচুয়ালি ফাংশনাল কম্পোনেন্ট, যে কোডটা আছে এখানে। এখন আমি এটাকে কল করছি এই জায়গায় অ্যাপ ডিভিশনের মাঝখানে, তখন হয়েছে গিয়ে কি, এটা অ্যাকচুয়ালি এই পুরা কোডটাকে এনে এখানে রেন্ডার করে দিচ্ছে। তা আমাদের আর কষ্ট করে রেন্ডার ফাংশন কল করতে হবে না, যখন আমরা কম্পোনেন্ট ইউজ করবো কোনো কিছুর ভিতরে, এটা ইজিলি রেন্ডার করে দিবে, আমাদের করতে হবে না। শুধু আমাদের রেন্ডার একবার করতে হবে, সবগুলো HTML কোড নিয়ে রুট ডিভিশনে একবার রেন্ডার করতে হবে index.js এ, বাকিগুলো কম্পোনেন্ট ইউজ করেই করে ফেলবো। যখনই কম্পোনেন্ট কল করব, সেই HTML কোড এনে কি করবে, রেন্ডার করে দিবে। এখন এটার ফায়দা কি, এটার বেনিফিটটা কি, এটার বেনিফিট হচ্ছে আমি মাল্টিপল টাইম কল করলেও আমার সেম কোডটা আমি বারবার ইউজ করব, যে এই কোডটা আমার লিখতে হবে না, জাস্ট এই কোডটা বারবার কল করতে হবে। আমি যদি সেভ করে কোডটা বারবার পেস্ট করতে থাকি, অনেকবার পেস্ট করছি। এখন গত কিছুক্ষণ আগে যে एग्जांपल দেখাচ্ছে ওখানে 5 বার পেস্ট করছিলাম, কারণ কি যেটা কোডগুলো বড় ছিল, অনেক কষ্ট হয়ে যাবে, 5 বার পেস্ট করে শেষ করে দিয়েছি। কিন্তু এখন আমি সাহস করতেছি কি অনেকবার পেস্ট করার, কারণ কি এটা ছোট্ট একটা কোড, কিন্তু প্রত্যেকবার কি করতেছে, এই কোডটা এনে এনে যেখানে লিখছি সেখানে রেন্ডার হয়ে যাবে। এখন যদি আমি আমাদের ওই অ্যাপটা ওপেন করি, দেখো কয়বার লেখা হয়ে গেছে, যতবার কম্পোনেন্ট কল করছি ততবার কোডটা লেখা হয়ে গেছে। এটা হচ্ছে ফাংশনাল কম্পোনেন্টের পাওয়ার, লিখবা একবার, যতবার ইচ্ছা ততবার ইউজ করবা, মানে কম্পোনেন্ট গুলো রিইউজেবল। ওকে, এখন প্রশ্ন আসতেছে, ভাই ঠিক আছে এখন তো বুঝলাম, কিন্তু এই ডেটাগুলো কেমনে চেঞ্জ করবেন? ঠিক আছে না, আমি তো বললাম যে এখানে একবার থাকবে মোহাম্মদ শাহরিয়ার, একবার থাকবে গাজী মোহাম্মদ ইকবাল, একবার থাকবে হামিদ হোসেন, একবার থাকবে সৈকত হাসান, আর কেউ তো নাই, আর কেউ আছে এখানে? ওকে, আমরা 4 জনই আছি, তো সরি 3 জনই আছি, তো আমাদের নামই তো থাকবে বারবার। ঠিক আছে, এটা কি খুললাম, আচ্ছা এটা তো ওই ডকুমেন্ট, স্যার এটা HTML কোডটা, আমার রিঅ্যাক্ট অ্যাপটা কই, এই তো রিঅ্যাক্ট অ্যাপ। ওকে, তো এই ডেটাগুলো কিভাবে পাঠাবো এবং কোথা থেকে পাঠাবো? ওকে, এই ডেটাগুলো পাঠানোর জন্য আমরা এই যে ফাংশন কল করতেছি, এখানে প্যারামিটার আকারে আমরা ডেটাগুলো কি পাঠিয়ে দিতে পারবো, প্যারামিটার আকারে ফাংশন, এটা কিন্তু ফাংশন কল। তো এখানে আমরা কম্পোনেন্টকে ওই এখানে কি প্যারামিটার আকারে পাঠিয়ে দিতে পারবো। আর সেই প্যারামিটারকে বলা হয় রিঅ্যাক্টে প্রপস, প্রপ বলা হয়, একটা স্টাইল করে বলা হয় প্রপস।
ওকে, এই প্রপস গুলো আমরা কি এখান থেকে পাঠাই দিতে পারবো এবং পাঠাই দিলে এখানে সে পাবে। কিভাবে পাঠাবো? আচ্ছা, অ্যাকচুয়ালি প্রপসটা কিভাবে যাবে? প্রপসটা যাবে অ্যাকচুয়ালি জাভাস্ক্রিপ্ট অবজেক্ট আকারে। আগে একটু আমরা জাভাস্ক্রিপ্ট অবজেক্টটা ঝালাই করে নিই। জাভাস্ক্রিপ্ট অবজেক্ট কি? জাভাস্ক্রিপ্ট অবজেক্ট হচ্ছে একটা ভেরিয়েবল। ওকে, এটা এটা অনেকটা সিমিলার হচ্ছে স্ট্রাকচারের মতো, সি বা সি প্লাস প্লাস এর স্ট্রাকচারের মতো। তো জাভাস্ক্রিপ্ট অবজেক্ট হচ্ছে যে গিয়ে এখানে অবজেক্টের স্টাইলটা হচ্ছে কিছু নাম থাকবে, নামের এগেইনস্টে মানে কোনো নাম থাকবে, নামের এগেইনস্টে ডেটা। ওকে, ডেটাটার নাম এবং সেই ডেটাটা আমি একটু এক্সাম্পল আকারে দেখাই। সাপোজ লেট নামের একটা অবজেক্ট ক্রিয়েট করবো। অবজেক্ট একটা ভেরিয়েবল, তার জন্য লেট দিছি, কারণ এটা তো ইন্টিজার ডাবল এগুলো নাই এখানে। লেট আছে, বার আছে, কনস্ট্যান্ট আছে, তো লেট ভেরিয়েবল ইউজ করতেছি এখানে। অবজেক্ট ইকুয়াল, অবজেক্টে থাকবে সবসময় কার্লি ব্রেসেসের ভিতরে। কার্লি ব্রেসেসের ভিতরে আমি কি বলছি, একটা নাম থাকবে, নামের এগেইনস্টে ডেটা বা নামের করসপন্ডিং ডেটা। ফর এক্সাম্পল আমার একটা নাম থাকবে, নামকে আমরা ইংলিশে বলি নেম, নেম কোলন কোলন দেন ডেটা মোহাম্মদ শাহরিয়ার। শাহরিয়ার, আরে আমি নিজের বানান লিখতে পারতেছি না, আল্লাহ। ওকে, তারপর কমা, কমা দিতে হবে অবভিয়াসলি। কমা দেওয়ার পরে এরপরে ডেটা আরেকটা দিতে পারবো। এবার আমি দেখো এখানে যা ইচ্ছা তা, আমি এখন নাম দিতে আমি তাহলে এখন এইচ দিতে পারবো। এইচ তো কিন্তু ইন্টিজারে থাকে। এবার বললাম এইচ, এইচ হবে 12। ওকে, দেন কমা, তারপরে বললাম আমি ইউনিভার্সিটি, কোন ইউনিভার্সিটিতে পড়ি, ইউনিভার্সিটি হচ্ছে সিইউ, এটা স্ট্রিং সিইউ। তারপরে বললাম সেশন, সেশন সেশন এটা একটা নাম্বার 2016 একটা। আচ্ছা, আমি 17 ব্যাচের স্টুডেন্ট, তাহলে 17 দিলাম, ব্যাচ দিই, কারণ এখানে ড্যাশ চলে আসলে সেটা স্ট্রিং এর জিনিস, ব্যাচ দিই। তাহলে দেখো এটা আমরা কিছু ডেটা রাখছি, এটা লাস্ট লাস্ট যে ডেটাটা থাকবে এটার পাশে কমা দিতেও পারো, না দিতে পারো, তবে কমা দেওয়াটা বেটার, কারণ পরবর্তীতে ইজিলি তুমি ডেটা অ্যাড করতে পারবা। তাহলে দেখো এখানে এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট অবজেক্ট, এই নামের নাম, এটা হচ্ছে ডেটার নাম দেন ডেটাটা, তারপর এটা হচ্ছে ডেটার নাম দেন ডেটা, এখানে ডেটার নাম দেন ডেটা। তুমি এখানে স্ট্রিং, ইন্টিজার বা অন্য কোনো অবজেক্টও ক্রিয়েট করতে পারবা, অবজেক্টের মধ্যে অবজেক্ট ক্রিয়েট করতে পারবা, কোনো প্রবলেম নেই। তবে অত কমপ্লেক্স আমি আজকে যাচ্ছি না। এখন অবজেক্টের ডেটা কিভাবে শো করবো বা ডেটা কিভাবে ইউজ করবা, সেটার জন্য ধরো আমি কনসোল লক করবো। এখন কনসোল লক করবো কিছু ডেটা, আমি চাচ্ছি নামটা কনসোল লক করতে, তাহলে কিভাবে করব, সিএলজি এন্টার। তো কনসোল লক আনার শর্টকাট এটা। ওকে, কনসোল লক পুরো লিখতে হবে না, সিএলজি লিখলে দেখছে একটা সাজেশন আসছে কনসোল লগের, এন্টার দিবা, সাথে সাথে কনসোল লক ওপেন হয়ে যাবে। আমি চাচ্ছি নেমটা প্রিন্ট করতে, কিভাবে প্রিন্ট করব, ওবিজি লিখবো, অবজেক্টের নেম, ওবিজি এর নেম, ওবিজি ভেরিয়েবলের নেম, ওবিজি ডট নেম। এখন যদি কন্ট্রোল সেভ দিই, এখন আমাদের ওই যে ডকুমেন্ট, এটা কিন্তু আমরা ওই যে লার্ন.js ফাইল যেটা index.html দিয়ে করতেছি সেটা রান হচ্ছে, যে আমার এখানে যেতে হবে। এখানে গিয়ে যদি কনসোলে যাই, এই দেখো মোহাম্মদ শাহরিয়ার প্রিন্ট করছে। কারণ কি, ওই যে কনসোল করছি, এই কনসোল। আমি এটা চাইলে এখন এইচ প্রিন্ট করতে পারি, আমার এইচটা, এইচ 12 কে দিছে এখানে 22। ওকে, আমি তো খেয়াল করি নাই। ওকে, সো দেখো 22 শো করতেছে। এভাবে আমরা কি ডেটাগুলোকে অ্যাক্সেস করতে পারবো, এই হচ্ছে অবস্থা। ওকে, এগুলো হচ্ছে জাভাস্ক্রিপ্ট অবজেক্ট। ওকে, সো এই জাভাস্ক্রিপ্ট অবজেক্ট আকারে প্রপ গুলো এখানে আসবে। ওকে, সো প্রপ কিভাবে আসবে, ফার্স্টে এখানে একটা প্যারামিটার লিখতে হবে প্রপ আসার, সেটার নামই প্রপ, প্রপস, সরি প্রপ না প্রপস, প্রপস লিখতে হবে এখানে একটা প্রপস। এটা কিওয়ার্ড সেম থাকবে যেন, এটা কিওয়ার্ডটা এভাবে থাকবে, পি আর ও পি এস, প্রপস। তো এর প্রপসটা কিভাবে পাঠাবো, এইভাবে পাঠাবো। এখানে ওই যে অবজেক্ট আকারে পাঠাইতে হবে, সো অবজেক্টের ডেটাগুলো দিব। সাপোজ আমি নাম পাঠাতে যাচ্ছি, ডিপার্টমেন্ট পাঠাতে যাচ্ছি, সেশন পাঠাতে যাচ্ছি, তাহলে নেম ইকুয়াল, এখানে কিন্তু ইকুয়াল, এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু ইকুয়াল। আমি এখানে কি ইউজ করছিলাম, কোলন, এখানে কোলন ইউজ করছি যেটা অরিজিনাল অবজেক্ট। বাট যখন আমি এখানে কম্পোনেন্টে পাঠাচ্ছি জিনিসটা, কম্পোনেন্টে পাঠাচ্ছি তখন এভাবে ইকুয়াল দিয়ে করবো। আবার এখানে যা পাবো সেটা কিন্তু ওই কোলন দিয়ে পাবো, এটা মাথায় রাখবা। সরি, এখানেও ইকুয়াল দিয়ে পাবো, ওটা সমস্যা না। তাহলে নেম মোহাম্মদ শাহরিয়ার, তারপরে কমা টমা লাগবে না, এখানে কমা থাকবে না। ওকে, নর্মাল প্যারামিটারের মতো, নর্মাল প্যারামিটারের মতো, এটা মাথায় রাখবা।
তারপরে আমার কি লাগবে ডেপ্ট, ডেপ্ট সমান হচ্ছে সিএসই। তারপরে কি লাগবে সেশন, সেশন সমান 2016-17। তাহলে দেখো এই জিনিসগুলো আমি কি নাম, একটা জিনিসের নাম, ডেটার নাম এবং ডেটাটা, ডেটার নাম ডেটাটা, ডেটার নাম এবং ডেটা। এবং এখন যখন এটাকে এখানে পাঠাচ্ছি, রিয়েক্ট কি করবে, এটাকে কি করবে অবজেক্ট বানাই ফেলবে। অবজেক্টটা কোথায় রাখবে, এই প্রপস এ রাখবে। এটা একটা অবজেক্ট হয়ে যাবে এখন। ওকে, এই অবজেক্টটাকে আমরা চাইলে ডিরেক্ট ইউজ করতে পারবো। ফার্স্ট আমি ডিরেক্ট ইউজ করে দেখাই অবজেক্টটাকে। তাহলে আমি অবজেক্টকে কিভাবে অ্যাক্সেস করছি, প্রপস মানে কমা দিলে কি কোনো সমস্যা হতো? কমা, ওই শোটাটা হ্যাঁ ইয়োর দেখাচ্ছে, দেখো এটা রুলস এর বাইরে তো। আইডেন্টিফায়ার এক্সপেক্টেড কি জানি, মানে এরর, সোজা কথা এরর দেখাবে, কমা দিতে পারবে না। এখন দেখো প্রপস আসছে, এখানে প্রপস আসার পরে কি করব, প্রপস আসার পরে প্রপসটা কিন্তু একটা অবজেক্ট আকার আসবে। আর অবজেক্টটা আমরা ডেটা অ্যাক্সেস কিভাবে করি, ভেরিয়েবল নেম ডট ওই ডেটার নামটা, যে ডেটাটা অ্যাক্সেস করতে যাচ্ছি সেই ডেটার নাম। তাহলে আমি এখানে এখানে কি লিখতে যাচ্ছি, এখানে লিখতে যাচ্ছি আমার নামটা, ঠিক আছে। যে নেমটা পাঠাচ্ছি সে নেমটা কোথায় রাখবো, যে এখানে রাখবো, যে তাই না। তাহলে এবার কি করবো, এখানে কেটে দিব। এখন প্রশ্ন আসতেছে, এটা তো এইচটিএমএল কোড এখন যেটা লিখতেছি, ঠিক আছে। এই এইচটিএমএল পার্টটা, এই যে ফার্স্ট ব্র্যাকেটের মাঝখানে একটা ডিভিশনের মাঝখানে, এখানের ভিতরে এবার জাভাস্ক্রিপ্ট কেমনে লিখবো সেটার একটা অপশন আছে। সেটার জন্য আমরা করব গিয়ে থার্ড, এটাতে কি বলে, কার্লি ব্রেসিস, কার্লি ব্র্যাকেট ইউজ করব। কার্লি ব্র্যাকেট ইউজ করে এইচটিএমএল ট্যাগের মধ্যে আমরা জাভাস্ক্রিপ্ট কোড লিখতে পারবো। কারণ এই props ডট নেম এটা কিন্তু একটা জাভাস্ক্রিপ্ট কোড, এটা ডিরেক্টলি আমরা লিখতে পারবো না এখানে। আমরা যদি ডিরেক্টলি লিখি ওটা নরমাল এরকম ডেটা হিসেবে থাকবে। আমি ধরো লিখি, সাপোজ অ্যাক্সেস করতেছি props ডট নেম, এটা এখন সাদা সাদা হয়ে আছে, কারণ কি এটা props ডট নেমই শো করবে আমাকে। এখন যদি আমি ওপেন করি আমার অ্যাপটা যদি ওপেন করি props ডট নেম, props ডট নেম, তো এখানে জাভাস্ক্রিপ্ট লিখতে পারতেছি না। এই জাভাস্ক্রিপ্টটা লেখার জন্য আমাদের কি ইউজ করতে হবে, রিয়েক্টে কার্লি ব্রেসিস। কিসের মধ্যে, ওই যে যখন আমি এইচটিএমএল এর মধ্যে জাভাস্ক্রিপ্ট লিখতে যাব তখন। তাহলে এবার হচ্ছে props ডট নেম, props ডট নেম, এটা কোনটা, এই যে আমার নামটা, নামের অবজেক্টটা পাচ্ছি কোথায়, props ডট নেম আকারে। এবার পাচ্ছি কি ডিপার্টমেন্ট, তাহলে এখানে সিএসই এর পরিবর্তে আমরা কি কি লিখবো, props ডট ডেপ্ট ডিপার্টমেন্ট। তারপরে সেশনের পরিবর্তে কি লিখবো, props ডট সেশন। তাহলে দেখো প্যারামিটার আকারে অবজেক্ট চলে আসছে, দেন props ডট নেম ইউজ করে আমরা নেম প্রিন্ট করতেছি, props ডট ডেপ দিয়ে ডেপ প্রিন্ট করতেছি, props ডট সেশন দিয়ে সেশনটা শো করতেছি। এখন যদি আমি সেভ করি, সেভ তো হয়ে যাচ্ছে। এখন যদি যাই ফার্স্ট কম্পোনেন্টে আমাকে ডেটা শো করবে, বাকি কম্পোনেন্টে কি আমি প্যারামিটারে কিছুই পাঠাই নাই। ফার্স্ট কম্পোনেন্টে কি করতেছে, মোহাম্মদ শাহরিয়ার এবং ডিপার্টমেন্ট সিএসসি সেশন 2016-17 এটা শো করতেছে, বাকিগুলো দেখাচ্ছে না, বাকিগুলো নরমাল জিনিস দেখাচ্ছে। কারণ কি বাকিগুলোতে প্যারামিটারটা আমি পাঠাই নাই। তো আসলে প্যারামিটারটা পাঠাই দিই। ওকে, আমি ফার্স্টে এখান থেকে ডিরেক্ট কপি করি, কপি পেস্ট, কপি তো আছে, পেস্ট, পেস্ট। এতগুলো ডেটা চেঞ্জ করার ইচ্ছা নেই, বাকিগুলো কেটে দিচ্ছি আমি। ওকে, একটা হচ্ছে মোহাম্মদ শাহরিয়ার, আরেকটা যাবে হচ্ছে আমার বন্ধুর নাম গাজী মহাইমিন, সেম ডিপার্টমেন্ট সেম ইউনিভার্সিটি। তারপরে আরেকটা নাম দিলাম ধরো রিদওয়ান, আমার আরেকটা বন্ধু, সে পরে ত্রিপলিতে 17-18 ব্যাচ, 17-18 ব্যাচ। তারপরে ধরো একটা জুনিয়রের নাম দিয়ে আমার একটা স্টুডেন্ট সাব্বির হাসান, খুব ভালো স্টুডেন্ট কম্পিটিটিভ প্রোগ্রামিং এর, সাব্বির হাসান। তো তার নাম দিলাম, সেও সিইসি ডিপার্টমেন্টের, সেশন হচ্ছে মেবি 19-20 আই হোপ। ওকে, তাহলে এবার কিন্তু দেখো সেম কম্পোনেন্ট কল করছি ডিফারেন্ট ডেটা দিয়ে। ফার্স্ট ডেটা মোহাম্মদ শাহরিয়ার, সেকেন্ড ডেটা গাজী মহামিন ইকবাল, থার্ড ডেটা রিদওয়ান, ফোর্থ ডেটা সাব্বির হাসান। এখন যদি আমরা আমাদের ওয়েব অ্যাপ্লিকেশনে যাই এবং রিফ্রেশ করি, এই দেখো এখন চেঞ্জ আসছে, কম্পোনেন্ট বেস ডিজাইন হচ্ছে এটা।
এটা একটা কম্পোনেন্ট, এটা একটা কম্পোনেন্ট, এটা একটা কম্পোনেন্ট আসছে, কিন্তু ডেটা ডিফারেন্ট, কারণ একই কোড আমি বারবার রিইউজ করছি ডেটা চেঞ্জ করে করে। ফার্স্ট ডেটা মোহাম্মদ শাহরিয়ারের জন্য সিএসসি ডিপার্টমেন্ট 16-17, সেকেন্ড ডেটা গাজী মোহামিনের জন্য সিএসসি ডিপার্টমেন্ট 16-17, থার্ড ডেটা রিদওয়ানের জন্য ত্রিপলি ডিপার্টমেন্ট 17-18, ফোর্থ ডেটা সাব্বির হাসান সিএসসি ডিপার্টমেন্ট 19-20। সবগুলো ডেটা আমি প্যারামিটার আকারে এখানে পাঠাইছি, যেটা প্রপস আকারে আসছে, প্রপসটা থেকে আমরা ডিস্ট্রাকচার করে প্রিন্ট করছি, এখানে শো করছে। এটা হচ্ছে কম্পোনেন্ট বেসড ডিজাইন। জাস্ট দেখো সিম্পল একটা কোড, ছোট্ট একটা কোড 4 লাইনের, সেটাকে বারবার কল করে করে কি করছি, ব্রড করে ফেলছি, মানে বারবার ইউজ করছি, ব্রড করে না ইউজ করছি। এবার যদি আমরা রুট ডিভিশনে গিয়ে দেখি আসি কি হচ্ছে না হচ্ছে, দেখো কয়টা ডিভিশন, অ্যাপ ডিভিশনের মধ্যে আমাদের তো এগুলো সবগুলো র্যান্ডম হয়েছে কোথায়, অ্যাপ ডিভিশনের মধ্যে, অ্যাপ ডিভিশনের মধ্যে কল করছি, তাই না? তাহলে দেখো কয়টা ডিভিশন, 1টা 2টা 3টা 4টা 5টা। দেখো কম্পোনেন্ট কল করছি সেটা শো করতেছে না, এখানে কিন্তু কম্পোনেন্ট কল করছি শো ডেটা। শো ডেটা আমাদের এইচটিএমএল কোডে নাই, শো ডেটার পরিবর্তে যে কোডটা রেন্ডার হয়েছে সেটা। এই দেখো মোহাম্মদ শাহরিয়ারের ডেটাগুলো, তারপর এটা দেখো গাজী মোহামিনেরটা, তারপর এটা রিদওয়ানেরটা, তারপরে এটা হচ্ছে সাব্বির হাসানেরটা। এটাই হচ্ছে কম্পোনেন্ট বেসড ডিজাইন এবং ফাংশনাল কম্পোনেন্টের পাওয়ার। ফাংশনাল কম্পোনেন্টটাই খুব ইজি, কারণ জাস্ট একটা ফাংশন ইমপ্লিমেন্ট করছি, কোড লিখে দিছি, কল করছি, ডেটা চেঞ্জ করে করে প্রপস আকারে চলে গেছে ডেটাগুলো। এই হচ্ছে ফাংশনাল কম্পোনেন্টের এক্সাম্পল। এতটুকু পর্যন্ত বুঝছো? হামিদ হোসেন, জি ভাইয়া। ইজি লাগতেছে? জি শুনছি। ওকে, সৈকত হাসান? জি ভাই। পারফেক্ট। ওকে, সো ব্যাপারগুলো বুঝতেছো নাকি মাথার উপর দিয়ে যাচ্ছে? আগে ক্লিয়ার করো, নাহলে আরো ইজিলি বোঝানোর ট্রাই করবো। এই লেভেলটা ঠিক আছে নাকি আরো ইজিতে যাব? হামিদ হোসেন ভাই না সৈকত হাসানের জন্য? এখন বাকিদের কি অবস্থা? না, দুইজন বুঝতে পারলে ইনশাল্লাহ বাকিগুলো বুঝবে মোটামুটি। ওকে, সো অনেক দূর আগে গেলাম। বেশিরভাগ সমস্যা হলো ভাইয়া ওই ফাইলগুলো ক্রিয়েট করা মানে ঝামেলা। ফাইলগুলো ক্রিয়েট করা, কোনটা থেকে কোনটা না হলে খুব হ্যাঁ। সমস্যা হবে। ওকে, সমস্যা না, আমরা সবগুলো তো দেখবো। মানে আমি এই ভিতরে আসছি কেন, একদম স্ট্রেস থেকে কেন দেখাচ্ছি, এটা যাতে তোমাদের আর সমস্যা না হয়। কারণ ফাইল ক্রিয়েট নিয়ে এখন ইনশাল্লাহ সামনে আর ঝামেলা পোহাবে না, কারণ সামনে কিছুক্ষণ পরে আমি ফাইল ক্রিয়েশনে চলে যাব। ওকে, এই কম্পোনেন্ট গুলো এক একটা ফাইলের মধ্যে ক্রিয়েট করে করে দেখাবো, তখন দেখবে যে খুবই ইজি লাগতেছে, কারণ তুমি বেসিকটা ধরে ফেলছো, একদম ভেতরে কি হচ্ছে ওগুলো বুঝে গেছো ইনশাল্লাহ আল্লাহর রহমতে। তো এখন সামনে হচ্ছে যে গিয়ে সামনে জিনিসগুলো খুবই ইজি লাগবে তোমার থেকে ইনশাল্লাহ। কিছুক্ষণ পরে আমি ফাইল দেখাবো। এর আগে আর দুইটা জিনিস দেখাই দিই। প্রপস এর ক্ষেত্রে, প্রপস এর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে ডিস্ট্রাকচার করা, প্রপস কে ডিস্ট্রাকচার করা। প্রপস কে ডিস্ট্রাকচার করা মানে হচ্ছে, আমি দেখো এখানে বারবার প্রপস ডট নেম, প্রপস ডট ডেট এভাবে লিখতে চাচ্ছি না, আমি আরো সিম্পল ওয়ে আছে। সেই সিম্পল ওয়েটা কি? সেই সিম্পল ওয়েটা হচ্ছে প্রপস কে ডিস্ট্রাকচার করা। প্রপস কে ডিস্ট্রাকচার কিভাবে করবো? এটা কিন্তু রিঅ্যাক্টের জিনিস, এটা মাথায় রাখবা। এটা কিন্তু রিঅ্যাক্টের জিনিস। আই হোপ জাভাস্ক্রিপ্টে করা যায় কিনা আমি তো মনে পড়তেছে না, আই হোপ করা যায় না। আচ্ছা একটু ট্রাই করে দেখি। আচ্ছা ট্রাই করার দরকার নেই, পরে ট্রাই করবো, আগে তোমাদেরকে বুঝাই দিই। প্রপস কে ডিস্ট্রাকচার করার জন্য আমি এখানে একটা সেফ ইয়া ইউজ করবো, সেটা হচ্ছে কনস্ট্যান্ট ভেরিয়েবল। এতক্ষণ লেট দেখাইছি, লেট কিন্তু চেঞ্জ করা যায়, কিন্তু কনস্ট্যান্ট চেঞ্জ করা যায় না। আর আমি চাচ্ছি না প্রপস আকারে যে ডেটাগুলো আছে ওগুলো চেঞ্জ হোক, তাই বেস্ট প্র্যাকটিস হচ্ছে এখানে কনস্ট্যান্ট ইউজ করবা। সো কনস্ট্যান্ট, তারপরে একটা থার্ড ব্র্যাকেট, সরি ওই অবজেক্ট কিসের ছিল, অবজেক্ট কিসের মধ্যে লিখছিলাম, কার্লি ব্রেসেসে, মানে সেকেন্ড ব্র্যাকেট, তাহলে কার্লি ব্রেসেস লিখবো। এবার অবজেক্টে যে যে ডেটাগুলো দিছি, এই যে নেম, ডেট, সেশন, এগুলো এখানে লিখে দিব। নেম, সিরিয়াল উল্টা উল্টা হইতে পারে, ডেট, সেশন ইকুয়াল হচ্ছে প্রপস। এটা করবে গিয়ে প্রপস এর মধ্যে যে অবজেক্ট গুলো আছে, সে অবজেক্টের নাম অনুসারে এখানে ডেটাগুলো সে পাঠিয়ে দিবে এবং কনস্ট্যান্ট ভেরিয়েবল ক্রিয়েট করবে। এখানে হচ্ছে যে এখানে নেম একটা কনস্ট্যান্ট ভেরিয়েবল ক্রিয়েট হয়েছে, তারপরে সে কি চেক করবে, নেম নামের কোনো ডেটা প্রপস এর মধ্যে আছে কিনা। ওকে, নেম নামের কোনো ডেটা যদি প্রপের মধ্যে থাকে, সে ডেটাটা নেমের মধ্যে চলে আসবে। ডেট নামের কোনো ডেটা যদি প্রপের মধ্যে থাকে, সে ডেপটে চলে আসবে। সেশন নামের কোনো ডেটা যদি প্রপস এর মধ্যে থাকে, তাহলে সেশনে চলে আসবে। তখন আমাদের হবে গিয়ে এখানে নেম নামের একটা কনস্ট্যান্ট ভেরিয়েবল, ডেপ নামের একটা ভেরিয়েবল, সেশন নামের একটা ভেরিয়েবল। আর আমাকে প্রপস এভাবে প্রপস ডট নেম লেখা লাগবে না, নেম চলে আসছে আমার কাছে। প্রপস ডট ডেপ লেখা লাগবে না, চলে আসছে আমার কাছে। এবং সেশন, প্রপস ডট সেশন লেখা লাগবে না, চলে আসছে। কারণ কি, আমি প্রপস এর যে ডেটাগুলো আছে, নেম,
ডেপ্থ সেশন এগুলোকে ডিস্ট্রাকচার করে আলাদা আলাদা ভেরিয়েবলের মধ্যে রেখে দিছি। এখন যদি আমরা আমাদের কোডে যাই স্টিল শো করবে, এটা রিফ্রেশ করতে হবে, মাঝে মধ্যে প্রায় রিফ্রেশ করতে হয় আমার। এই দেখো স্টিল কাজ করতেছে, কারণ কি আমার কোডে কোনো ভুল নাই, আমরা জাস্ট ডিস্ট্রাকচার করছি যে ওকে, ডিস্ট্রাকচার করে নেম ডেপ্থ এবং সেশন পেয়ে গেছি। তো এই জিনিসটা জাভাস্ক্রিপ্ট আছে কিনা আমি ভুলে গেছি, আমি একটু চেক করে দেখি। আমরা এখানে কনস্ট্যান্ট লিখতে হবে, তারপর ফার্স্ট ব্রেকেট লিখতে হবে। সাপোজ আমি জাস্ট নেম আর এইচ কে ডিস্ট্রাকচার করতে যাচ্ছি, ইকুয়াল হচ্ছে অবজেক্ট সিএলজি নেম, সেভ করে দেখি। নাইস আছে তো, ওকে। তাহলে এটা রিঅ্যাক্টের জিনিস না, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের জিনিসই, কারণ রিঅ্যাক্ট তো জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি, তাই ম্যাক্সিমাম জিনিসই জাভাস্ক্রিপ্টের। তো দেখো আমি কিন্তু চাইলে দুইটা জিনিসও জাস্ট, এখানে কয়টা ডেটা আছে 4টা, আমি জাস্ট 2টা করলাম, ওকে, প্রবলেম হবে না। সাপোজ এইচ প্রিন্ট করতে যাচ্ছি, এইচ প্রিন্ট করছে 22। কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে কি, তুমি এখানে উল্টাপাল্টা করতে পারবা, সিরিয়াল উল্টাপাল্টা করতে পারবা, সমস্যা না। নেম আগে দিতে পারবা, কিচ্ছু হবে না, নেম পরে দিতে পারবা, কিচ্ছু হবে না, ডেটা স্টিল শো করবে। বাট তুমি স্পেলিং মিস্টেক করতে পারবে না। তুমি যদি এখানে এইচ এর পরিবর্তে আজা লিখো, এইচ জি এ লিখো, ই এর পরিবর্তে, ডেটা আর আসবে না, কারণ সে আইডেন্টিফাই করতে পারবে না। এই দেখছো এরর, কারণ সে আইডেন্টিফাই করতে পারতেছে না, আজা তো বলতে কিছু নাই, তাই স্পেলিং মিস্টেক করা যাবে না, কিন্তু সিরিয়াল মেনটেন না করলেও সমস্যা নাই। তাহলে হচ্ছে যে প্রপস ডিস্ট্রাকচারিং, ওকে, প্রপস ডিস্ট্রাকচার করছি। কিন্তু এটা থেকে আরো ইজি প্রপ ডিস্ট্রাকচার আছে আমার কাছে, ওকে, এটা থেকেও ইজি ওয়ে আছে। সেটা কি? সেটা হচ্ছে ডিরেক্ট প্যারামিটার আকারে পাঠানোর সময় ডিস্ট্রাকচার করে ফেলবো। এটা আমরা এভাবে কেটে দিব। এখানে আমরা এতক্ষণ প্রপ ডিস্ট্রাকচার হাতে কলমে দেখছি, মানে নিজের হাতে করলাম, এখন ডিরেক্ট প্যারামিটার আকারে পাঠানোর সময় প্রপ ডিস্ট্রাকচার করে দিব। জাস্ট আমি বললাম কি এখানে প্যারামিটার আকারে একটা অবজেক্ট আসবে, সেই অবজেক্টে ডিরেক্ট লিখে দিব আমি নেম এইচ, আর একটা কি ছিল সেশন, শেষ, কাজ শেষ। এখানে প্রপ ডিস্ট্রাকচার হয়ে গেছে। এইচ কেন এইচ ইউজ করি নাই, আচ্ছা সরি ডেপ্থ ছিল, ডেপ্থ। তাহলে দেখো এখানে ডিস্ট্রাকচার করে ডেটাগুলো নিয়ে আসছি, একটা অবজেক্ট ক্রিয়েট করে ফেলছি, যে অবজেক্টের মধ্যে ডাটাগুলো জায়গায় জায়গায় বসে গেছে, সেই ডাটাগুলো আমরা এখানে ইউজ করতেছি। এখনো যদি আমরা আমাদের ওয়েব অ্যাপ্লিকেশনে যাই স্টিল কোনো বাগ নাই, ওকে, কই সরি, স্টিল কোনো প্রবলেম নাই, ডেটাগুলো আসতেছে। এটা হচ্ছে প্রপস ডিস্ট্রাকচারিং, মানে প্রপস ডট ডট প্রপস ডট ডট নেম, প্রপস ডট ডট ডেপ্থ, এগুলো লিখতে হবে না, এখানে ডিরেক্ট ডিস্ট্রাকচার করে ফেলবে, এটা একটা অবজেক্ট, ওকে। এতক্ষণ দেখা যাচ্ছে কিভাবে কনস্ট্যান্ট ভেরিয়েবল দিয়ে করবে, এখন হচ্ছে ডিরেক্টলি, ওকে। এখানে এক একটা কনস্ট্যান্ট ভেরিয়েবল ক্রিয়েট হয়ে এখানে ডেটাগুলো চলে আসবে অবজেক্ট আকারে। আর এখানে তখন আর এটা অবজেক্ট থাকবে না, তখন কি হবে, নেম একটা কনস্ট্যান্ট ভেরিয়েবল, ডেপ্থ একটা কনস্ট্যান্ট ভেরিয়েবল, সেশন একটা কনস্ট্যান্ট ভেরিয়েবল। এটা হচ্ছে প্রপস ডট ডিস্ট্রাকচার করা, প্রপস ডিস্ট্রাকচার করা, এই আর কি। তো এই জিনিসগুলো আমরা ফিউচারে অনেক বেশি ইউজ করব, আপাতত আশা করি তোমরা বুঝছো। এবার আমরা চলে যাব হচ্ছে ফাইলে, ওকে। এতক্ষণ আমরা দেখলাম যে কিভাবে আমরা কি করছি, এই শো ডেটা নামের একটা কম্পোনেন্ট ক্রিয়েট করছি, ওকে। এখন আমি চাচ্ছি যে শো ডেটা নামের কম্পোনেন্টটা এখানে থাকবে না, এই জায়গায় থাকবে না, এটা থাকবে আলাদা একটা ফাইলে, আমার নিজস্ব ফাইল থাকবে, সেটাকে আমি আলাদাভাবে কন্ট্রোল করব। কারণ দেখো সবগুলো কম্পোনেন্ট যদি তুমি এখানে ক্রিয়েট করতে থাকো, index.js টা কত বড় হয়ে যাবে, ব্যাপারটা আশা করি বুঝতে পারছো। তো আমাকে আলাদা আলাদা ফাইলে জিনিসগুলো ক্রিয়েট করতে হবে। এবার আমরা একটা ফাইল ক্রিয়েট করব কোথায়, সোর্সের মধ্যেই। আমরা যত নতুন ফাইল ক্রিয়েট করব সবগুলো সোর্সের মধ্যেই করব, ওকে। তো সোর্স, নতুন ফাইলের নাম কি হবে, এখানে মাথায় রাখবা সবচেয়ে বেস্ট প্র্যাকটিস হচ্ছে কম্পোনেন্টের নাম এবং ফাইলের নাম সেম থাকবে, আর কম্পোনেন্টের ফাইলের নাম সবসময় বড় হাতের দিয়ে শুরু হবে, শো ডেটা ডট জেএস। এটা আসলে জাভাস্ক্রিপ্ট ফাইলের একটা কি জেএসএক্স ফাইল, জেএসএক্স ফাইল। এবার আসি, এবার এই জেএসএক্স ফাইলে আমি এবার আমার যে শো ডেটা কম্পোনেন্ট আছে, কই গেল অ্যাপ না, কই গেল index.js, কই, এই তো এই শো ডেটা যে কম্পোনেন্ট আছে সেটা আমরা কোথায় লিখব, এইখানে শো ডেটা ডট জেএস এ, ওকে। তো ওই যে আগের মতো ফাংশনাল কম্পোনেন্ট ফার্স্টে এখানে ডিরেক্ট লিখবো ফাংশন, ওকে, এটা একটা জাভাস্ক্রিপ্ট ফাইল। তারপরে শো ডাটা, তারপরে এবার ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট যা আছে তা দিব। তারপরে কি রিটার্ন করবে, রিটার্ন করার সময় আমাদের কি করতে হবে,
একটা রুট ডিভিশন ক্রিয়েট করে দিতে হবে যাতে আমার কোডে বাক না থাকে, মানে ওই কারণ মাল্টিপল এইচটিএমএল লাইন লিখবো আমরা। তারপরে h1 এ কি থাকবে, প্রপস আকার আসবে, এখানেও প্রপস থাকবে, একদম ফাংশনাল কম্পোনেন্ট লিখতেছি যে এটাও JSX ফাইল। ওকে, তো প্রপস দিয়ে স্ট্রাকচার করে দিব নেম, তারপরে কি থাকবে ডেট, তারপরে কি থাকবে সেশন। ওকে, দেন ফার্স্ট h1 ট্যাগে কি থাকবে নেম, নামটা h1 ট্যাগে প্রিন্ট হবে, তারপরে কি প্রিন্ট হবে প্যারাগ্রাফ ট্যাগে কি প্রিন্ট হবে আমাদের ডিপার্টমেন্ট ডেট, ডেট ডেট কি ডেট ডিপার্টমেন্ট, দেন কি হবে p ট্যাগ, p ট্যাগে কি প্রিন্ট হবে সেশন, সেশন কোলন সেশন। তো এতক্ষণ আমি ওই index.js এ যে শো কম্পোনেন্টটা লিখছিলাম সেটাই এখানে লিখছি, তাই না? কিন্তু প্রবলেম হচ্ছে index.js ফাইল হচ্ছে এটা, এটা কিভাবে এই ফাইল থেকে এই কম্পোনেন্টটাকে বাইর করে আনবে একটা প্রশ্ন থাকে। তো এটার জন্য আমাদের করতে হবে গিয়ে এক্সপোর্ট। আমরা চাচ্ছি এই ফাংশনটা অন্যান্য ফাইলগুলো অ্যাক্সেস করতে পারুক, আমি চাচ্ছি অন্যান্য সব ফাইল এই ফাংশনকে অ্যাক্সেস করুক। এর জন্য আমরা ES6 এ ইউজ করব, আমরা কিন্তু ES6 এক্সটেনশন ইউজ করতেছি জাভাস্ক্রিপ্টে, সেখানে ইউজ করব এক্সপোর্ট। এক্সপোর্ট কিভাবে করে, এক্সপোর্ট লিখবো, এক্সপোর্ট কিওয়ার্ড দেন ডিফল্ট, ডিফল্ট বলতে যাচ্ছি মানে এটা ডিফল্টে হবে, মানে প্রত্যেকটা জিনিসের একটা ডিফল্ট থাকে না, একটা জিনিস তুমি নিজে বানাও আর একটা ডিফল্টে থাকে, আমি করব এক্সপোর্ট ডিফল্ট শো ডেটা। তাহলে শো ডেটা যে ফাংশন বা কম্পোনেন্টটা আমার কাছে আছে সেটা আমি কি করছি এক্সপোর্ট ডিফল্ট করে দিয়েছি বা ডিফল্টে এক্সপোর্ট করে দিয়েছি। অর্থাৎ এখন যে কোনো ফাইল এই ফাংশনকে ইম্পোর্ট করে ইউজ করতে পারবে। এখন ইম্পোর্ট কিভাবে করব, কিছুক্ষণ আগে দেখছি আমরা ইম্পোর্ট করা, এখন আবার দেখব। এখন লিখবো আমরা ইম্পোর্ট, ইম্পোর্ট কাকে করব শো ডেটাকে, শো ডাটা ফ্রম কোড থেকে আমরা শো ডেটা ফাংশনকে ইম্পোর্ট করব, যে নাম ঠিক রাখতে হবে, শো ডেটা ফাংশনকে ইম্পোর্ট করব যে index.js এ কোড থেকে করব ডট স্ল্যাশ, অর্থাৎ এই সোর্সেরই মানে এই ফোল্ডারেরই, ডট স্ল্যাশ মানে যে ফোল্ডারে index.js আছে সেই ফোল্ডারেই আছে, সেই ফোল্ডার থেকেই সার্চ করা শুরু করবা। সেই ফোল্ডারের কাকে, আমাদের শো ডেটা ডট জেএস কে, এখানে জেএস দিতে হবে না। তাহলে ডট স্ল্যাশ মানে হচ্ছে এই সোর্সের মানে এই ফোল্ডারেরই, এই ফোল্ডার এটা কোথায় কই চলে আসছি index.js কই, এই তো এই ফোল্ডারেরই সোর্স ফোল্ডারের মধ্যে শো ডেটা যে ফাইলটা আছে সেটাকে তুমি নিয়ে আস, সেখান থেকে তুমি শো ডেটা যে ফাংশনটা আছে সেটাকে কি ইম্পোর্ট করো, কারণ শো ডেটা যে ফাংশন আছে সেটাকে কি আমি করছি এক্সপোর্ট। এখন যেহেতু শো ডেটা ফাংশনটা এখানে চলে আসছে, এর মানে হচ্ছে শো ডেটা ফাংশনের যে পুরা কোডটা এটাই এখানে চলে আসছে, যে এই জায়গায় চলে আসছে, যে এখন আমি এই শো ডেটা ফাংশন যেটা এই জায়গায় চলে আসছে সেটাকে আমি এখানে কল করছি, আর কিছুই না। তাহলে আমি এখন কম্পোনেন্টকে বাইরের ফাইলে লেখা শিখে গেছি, কিভাবে আমরা বাইরের ফাইলটাতে লিখবো, একটা ফাইল ক্রিয়েট করে ওখানে লিখবো কোডটা, যে ফাংশন বা যে ভেরিয়েবল থাকবে, বা আমি এখন ফাংশন ইউজ করতে যাচ্ছি তাই ফাংশনটাকে এক্সপোর্ট করে দিছি, এই ফাইলটাকে এক্সপোর্ট করছি মানে কি অন্য ফাইল এটাকে ইম্পোর্ট করতে পারবে, আনতে পারবে। index.js আনছে কিভাবে, ইম্পোর্ট শো ডেটা নাম সেভ, তারপর বলছি এই ফোল্ডারেরই শো ডেটা ফাইলটা থেকে তুমি শো ডেটাকে নিয়ে আসো। শো ডেটা যখন নিয়ে আসছে এই জায়গায় অ্যাকচুয়ালি এটা চলে আসছে, এই পুরা কোডটা চলে আসছে, চলে আসার পরে কি করছি আমরা জাস্ট শো ডেটা ফাংশনকে ইউজ করছি, কল করছি। দেন আমরা যদি এখন দেখি আমাদের কোডে কোনো বাগ নাই, বাগ চলে আসছে। দাঁড়াও এক মিনিট, ডিপি স্পেলিং মিস্টেক, ডিপিইটি লিখছি আমি, কোথায় ডিপি, এই তো ডেপ্ট হবে ডিপিইটি, আমি ডিপিইটি লিখছিলাম। ওকে, এখন যদি আমরা দেখি আমাদের কোডটা ঠিকভাবে কাজ করতেছে, কিন্তু এখন আমরা আমাদের কম্পোনেন্ট লিখছি আলাদা একটা ফাইলের মধ্যে। এখন এই যে এক্সপোর্ট ডিফল্ট করছি, এখন ধর আমার কাছে একই ফাইলের মধ্যে দুইটা কম্পোনেন্ট আছে, হ্যাঁ, তখন কি করব, সাপোজ আমরা আলাদা একটা কম্পোনেন্ট লিখি, এখানে ধরো এই ফাংশনাল কম্পোনেন্ট লিখবো, আমি এই কম্পোনেন্টের নাম দিচ্ছি ওয়েলকাম। একই ফাইলের মধ্যে দুইটা কম্পোনেন্ট লেখা যায়, সমস্যা না,
ওয়েলকাম। ওয়েলকামের মধ্যে একটা বড় করে আমরা h1 ট্যাগ দিব, h1 ট্যাগে দিব ওয়েলকাম টু সিপিএস একাডেমি। ওকে, তাহলে আমরা ওয়েলকাম নামের আরেকটা ফাংশনাল কম্পোনেন্ট লিখছি এবং আমি চাচ্ছি index.js এটাকে অ্যাক্সেস করতে পারো, কিন্তু আমি তো এক্সপোর্ট ডিফল্ট করছি একজনকে, মানে এটা ডিফল্টে এক্সপোর্ট হচ্ছে। আরেকটা ফাংশনকে আমি তখন কিভাবে এক্সপোর্ট করব? জাস্ট লিখবো এক্সপোর্ট ফাংশনটার নাম ওয়েলকাম, তাহলে এটা এক্সপোর্ট হয়ে গেছে। কি হলো? declaration or statement expected, I think এটা এখান থেকে না, এখান থেকে করতে হবে এক্সপোর্ট। ওকে, সরি, তাহলে এখান থেকে এক্সপোর্ট করে দিলাম আমি। তো এভাবে তো করা লাগে না অ্যাকচুয়ালি, আমি তো এর আগেও করছিলাম, ডিরেক্ট লিখছিলাম। এটা এখন এই ঝামেলা কেন করতেছে? ভাই কমা দিয়ে করা যায় না? না, কমা দিয়ে তো এটা আমি এক্সপোর্ট ডিফল্ট করতে পারবো না, আর এটাকে এক্সপোর্ট ডিফল্ট করা যাবে না, এক্সপোর্ট ডিফল্ট একটাই হবে। বাকিটার ক্ষেত্রে হবে যে গিয়ে এক্সপোর্ট ওয়েলকাম। ওকে, বাদ দাও, আমি অ্যাকচুয়ালি এখন বুঝতেছি না কিভাবে এখানে নিচে থেকে করে, আপাতত এখান থেকে করে দিচ্ছি এক্সপোর্ট। সো এক্সপোর্ট এখানে এই ফাংশনের সামনে লিখলে হয়ে যাবে। ওকে, তুমি এক্সপোর্ট ডিফল্টটা এখান থেকে না করে এখান থেকেও করতে পারবা, সমস্যা না। ওকে, এক মিনিট, আমি একটা কোড দেখে আসি, হয়তো বা আমার কোনো ভুল হচ্ছে। আমি এর আগে করছিলাম তো। ওকে, এটা হচ্ছে আমার মান রিডাক্স ক্লোনে আছে। আচ্ছা, মান রিডাক্স ক্লোনে না, ফায়ারবেস সোর্স firebase.js। বলছি না ভুল করতেছি একটা, সেটা হচ্ছে তুমি এখান থেকেও করতে পারবে, সমস্যা নেই, কিন্তু বেসিক্যালি করবা, আমি করি এখান থেকে। এই যখন তুমি নরমাল এক্সপোর্ট করবা তখন কার্লি ব্রেসেস এর মধ্যে জিনিসগুলো রাখতে হবে। এখন কিন্তু তুমি কমা দিয়ে দিয়ে যা ইচ্ছা তা করতে পারবে। আমি ধরো আরেকটা ভেরিয়েবল, আমি আরেকটা কম্পোনেন্ট ক্রিয়েট করতেছি। আচ্ছা, এটা একটু পরে দেখি। আরেকটা কম্পোনেন্ট ক্রিয়েট করে আমি কমা দিয়ে কিভাবে করতে হয় সেটা দেখাবো। একজন কোয়েশ্চেন করছিল কমা দিয়ে, সেটা আমি দেখাচ্ছি, কিন্তু আপাতত এখন দেখাচ্ছি যে দুইটা কম্পোনেন্ট কিভাবে এক্সপোর্ট করব। একটা করতেছি এক্সপোর্ট থেকে ডিফল্ট আকারে, যেটা একটাই করতে পারবো। আরেকটা কি তোমার আমার নরমাল এক্সপোর্ট, মানে এটা ডিফল্ট না, তখন হচ্ছে আমার কার্লি ব্রেসেস ইউজ করতে হচ্ছে, এবং ইম্পোর্ট করার সময় কার্লি ব্রেসেস এর মধ্যে রেখে ইম্পোর্ট করতে হবে। তো এখানে ইম্পোর্ট করতেছি আমি কি শো ডেটা থেকে দুইটা কম্পোনেন্ট ইম্পোর্ট করতেছি। তাহলে শো ডেটা, ফার্স্টে তো শো ডেটা কম্পোনেন্টটা ফাংশনটাই ইম্পোর্ট করছি, তারপরে কমা ফার্স্ট ব্র্যাকেট ওয়েলকাম। তাহলে দেখো ওয়েলকাম ইম্পোর্ট করলাম, শো ডেটা ইম্পোর্ট করলাম, কিন্তু ওয়েলকামটা ছিল নরমাল এক্সপোর্ট, শো ডেটা ছিল ডিফল্ট এক্সপোর্ট, তাই শো ডেটাতে কার্লি ব্রেসেস ইউজ হয় না, কিন্তু ওয়েলকামটা ডিফল্ট ছিল না, তাই এখানে কার্লি ব্রেসেস ইউজ হয়েছে। তো আমি সবার উপরে আমি চাচ্ছি যে ওয়েলকাম কম্পোনেন্টটাকে শো করতে, ওয়েলকাম কম্পোনেন্টটাকে সবার উপরে কল করে ফেলছি। বাকিটা সেম, জাস্ট কার্লি ব্রেসেস দিতে হচ্ছে, যে জাস্ট কারণ এটা নরমাল এক্সপোর্ট। এখন যদি আমরা আমাদের কোডে যাই, রিফ্রেশ করি, তাহলে দেখো ওয়েলকাম টু সিপিএস একাডেমি, ওই ওয়েলকাম কম্পোনেন্টটা, তারপরে বাকি কম্পোনেন্ট গুলো। তো এখন ধরো ওয়েলকামের উপরেও কি আরেকটা কম্পোনেন্ট থাকবে। ওকে, আমি আরেকটা কম্পোনেন্ট এখান থেকে এক্সপোর্ট করতে যাচ্ছি, কোত্থেকে? শো ডেটা থেকে। তাহলে এটাকে কপি পেস্ট করে নিই আমি, আর এখানে লেখা থাকবে ইন দ্য নেম অফ আল্লাহ, ইন দ্য নেম অফ আল্লাহ। কম্পোনেন্টের নাম হচ্ছে স্টার্ট, সরি, কম্পোনেন্টের নাম স্টার্ট। ওকে, তাহলে এখন আমি চাচ্ছি স্টার্টটাকেও কি এক্সপোর্ট করতে, সেটা করতে হবে এখানে ওয়েলকামের পাশে দিতে হবে স্টার্টকে কমা দিয়ে। ঠিক আছে, এখন যতগুলো এক্সপোর্ট করবা সবগুলো কমা দিয়ে দিয়ে করতে হবে, আর ইম্পোর্ট করার সময়ও কি কমা দিয়ে দিয়ে ইম্পোর্ট করতে হবে। ওয়েলকামের পাশে কি দিব? কমা স্টার্ট। এবার সেই স্টার্টকে আমি সবার উপরে ইম্পোর্ট করে দিলাম।
তাহলে কি হবে, ফার্স্টে স্টার্ট যেটা ইন দ্য নেম অফ আল্লাহ প্রিন্ট করবে, তারপরে ওয়েলকাম যেটা হচ্ছে ওয়েলকাম টু সিপিএস একাডেমি প্রিন্ট করবে, তারপরে বাকি কম্পোনেন্ট গুলো। এখন যদি দেখি তাহলে দেখো, আমরা যদি রিফ্রেশ করি, ইন দ্য নেম অফ আল্লাহ প্রিন্ট করলো, যেটা কিসের থেকে আসছে, স্টার্ট কম্পোনেন্ট, যেটা শো ডেটা থেকে এক্সপোর্ট করছি, ডিফল্ট এক্সপোর্ট না, নরমাল এক্সপোর্ট, ঠিক আছে। তারপরে ওয়েলকাম তো কি নরমাল এক্সপোর্ট, তাই এগুলো কি কার্লি ব্রেসেস দিয়ে কমা দিয়ে দিয়ে করতে হইছে। তাহলে ইন দ্য নেম অফ আল্লাহ দেন ওয়েলকাম টু সিপিএস একাডেমি, তারপরে ডিফল্ট এক্সপোর্টের জিনিসগুলো আসছে। তাহলে এভাবে হচ্ছে আমরা এক একটা ফাইলের মধ্যে কম্পোনেন্ট লিখতে পারি। তবে আমি একটা ফাইলের মাল্টিপল কম্পোনেন্ট কখনো লিখবো না, একটা ফাইলে লিখবো সবসময় একটা কম্পোনেন্ট। ওকে, একটা কম্পোনেন্টের জন্য একটা ফাইল লিখবো, এবং মানে প্রত্যেকটা কম্পোনেন্ট আলাদা আলাদা ফাইলে থাকবে, তখন এগুলোকে কন্ট্রোল করা ইজি হবে। ওকে, তো এই হচ্ছে যে আমরা কিভাবে ফাইল ইউজ করে কম্পোনেন্ট লিখতে পারি, কিভাবে সেগুলোকে এক্সপোর্ট করব, কিভাবে হচ্ছে যে গিয়ে আমরা কি মানে এক্সপোর্ট ডিফল্ট করব আর নরমাল এক্সপোর্ট করব, আর কিভাবে একটা ফাইলের মধ্যে কম্পোনেন্ট লিখবো, এবং সেটাকে আমরা যে ফাইলে ইউজ করতে যাচ্ছি সেখানে কিভাবে ইম্পোর্ট করব সেটা। এগুলো হচ্ছে যে এতক্ষণ ডিটেলস বললাম। তো এখন হামিদ হোসেন, তোমার কি জিনিসটা এক মিনিট, আমার একটু ওই যে আমি এখান থেকে কোডটা কেটে দিছি, যে শো ডেটা থেকে ওই ফাংশনগুলো কেটে দিছি, কিন্তু এখানে ইম্পোর্ট করতেছি স্টিল, তাই বাগ দেখাচ্ছে। আমি এটা কেটে দিব। এখন সেভ করলে সেভ তো অটো হচ্ছে। এখন যদি রিফ্রেশ করি তাহলে হচ্ছে স্টিল আমি এখানে কল করছি জিনিসগুলোকে, তো আমি এগুলো কেটে দিছি, কারণ একটা ফোল্ডারে একটা ফাইলের মধ্যে মাল্টিপল কম্পোনেন্ট লেখা কখনো উচিত না। ওকে, কোড এখন ঠিক আছে, পারফেক্ট। একটা ফাইলের মধ্যে একটা কম্পোনেন্ট লিখে করলাম, বিভিন্ন একটা আলাদা একটা ফাইল থেকে দেখাইলাম জিনিসগুলো। এখন বলো তোমরা এতটুকু বুঝছো কিনা? হামিদ হোসেন, বুঝছো? এখন কোন ঝামেলা লাগতেছে মাল্টিপল ফাইলের জিনিসগুলো? না, ইনশাআল্লাহ সামনে আরো লাগবে না, কারণ আমরা সামনে আরো বেশি ইউজ করব। সৈকত হোসেন, ওকে। তারিকুল ইসলাম তো মাত্র আসছে, তাই তুমি না বুঝার কথা, তুমি ভিডিও দেখে শিখে নিবা আর কি। ভিডিও রেকর্ড হচ্ছে, ওয়েট, ভিডিও রেকর্ড হচ্ছে? হচ্ছে, ভয় পেয়ে গেছিলাম হঠাৎ করে, আমি ভিডিও রেকর্ড করতে ভুলে গেছি মনে করছি, নাহলে তো আজকে ক্লাস বরবাদ গেছিল। যাক আলহামদুলিল্লাহ। ওকে, তাহলে এতটুকু পর্যন্ত আমরা বুঝছি। এবার এতক্ষণ যা লিখছি সবকিছু কি ছিল তোমার, আমি নিজের হাতে এডিট করছি, কি এডিট করে ফেলছি, index.js। এবার আমরা ইনাফ শিখে ফেলছি index.js এর অরিজিনাল ভিউটা দেখার জন্য। আমার এবার এগুলা কিচ্ছুই থাকবে না, সবগুলো কেটে দিচ্ছি। এগুলো কিন্তু আমাদের রিঅ্যাক্ট অ্যাপ বানানোর সাথে সাথে আসে না, আমরা index.js এ তেমন চেঞ্জ করব না। এবার হচ্ছে কমেন্টটাকে রিমুভ করে এবার দেখবো সবকিছু। কমেন্টটাকে এবার আমরা রিমুভ করে দিচ্ছি। এবার দেখি, ফার্স্টে আমরা রিঅ্যাক্ট অ্যাপ বানাচ্ছি, তাই রিঅ্যাক্টের যে ইউজের যে ব্যাপার স্যাপার আছে সবগুলো আমরা কি রিঅ্যাক্ট থেকে ইম্পোর্ট করে ফেলছি। রিঅ্যাক্টটা কখন ইনস্টল হয়েছিল? যখন আমরা রিঅ্যাক্ট অ্যাপ বানাইছিলাম, ইনস্টল করছিলাম, তখনই হয়েছিল। এই দেখো রিঅ্যাক্ট, ইনস্টলিং রিঅ্যাক্ট। ওকে, তারপরে কি এই রিঅ্যাক্ট ডোম, এতক্ষণ আমরা রিঅ্যাক্ট ডোম যে ইউজ করছি, এটা একবারে অ্যাকচুয়ালি ইউজ করবো আমরা index.js এ, যেটা আমাদের থেকে করতে হবে না, এটা রিঅ্যাক্টই বানায় দিবে, ইনস্টল করে দিবে। বাকিগুলো আমরা কম্পোনেন্ট ক্রিয়েট করে করে জাস্ট কম্পোনেন্টটাকে কল করবো যে সামনের ক্লাসগুলোতে ইনশাআল্লাহ। তারপরে কি index.css ইম্পোর্ট করছে, আমরা এটা আজকে দেখি না, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখবো সিএসএস ফাইল কিভাবে ইম্পোর্ট করতে হয়। আপাতত এতটুকু দেখো, এখানে আর কিছু বোঝার দরকার নাই, কালকে নেক্সট ক্লাসে আমরা দেখবো, আজকে বেশি দেরি হয়ে গেছে। তারপরে দেখো এখানে অ্যাপ যে ফাইলটা আছে, অ্যাপ ফাইলে যদি আমরা এখন যাই app.js এ, এখানে কিছু কোড আছে। এটা একটা ফাংশনাল কম্পোনেন্ট। তোমাদের যদি একটু বুঝতে কষ্ট হয় আমি এটা কেটে দিব, এগুলো হয়তো বা হিজিবিজি লাগতেছে। আমি যদি কেটে দিই h1 in the name of আল্লাহ। এখন যদি আমরা আমাদের অ্যাপে যাই, তাহলে ইন দ্য নেম অফ আল্লাহ শো করতেছে। ওকে, এটা কেন করতেছে? কারণ হচ্ছে যে গিয়ে কি আমরা app.js এর মধ্যে ইন দ্য নেম অফ আল্লাহ লিখছি। এখন app.js এর মধ্যে কি লিখছি? একটা ফাংশনাল কম্পোনেন্ট। এই দেখো, এগুলো বোঝার দরকার নাই, এগুলো ইম্পোর্ট করছে বিভিন্ন জিনিস, এগুলো আমরা সামনে ভালোভাবে দেখবো, এগুলো দেখার দরকার নাই তোমার। ওকে, মেইন এখানে দেখো ফাংশন অ্যাপ। ওকে, আমরা এগুলো লিখছি, কিন্তু এই app.js এর মধ্যে দেখো নাম সেম, তারপরে ফাংশনাল কম্পোনেন্ট রিটার্ন করতেছে কি একটা ক্লাস নেম। হ্যাঁ, ক্লাস নেম এগুলো সামনে দেখবো, এটা নিয়ে ভয় পাওয়ার দরকার নেই, জাস্ট কোডটা দেখো। ওকে, ইন দ্য নেম অফ আল্লাহ এটা রিটার্ন করছে, এবং কি করছে? এক্সপোর্ট ডিফল্ট করছে।
এখন কি হবে, index.html কি index.js কি করছে দেখো, index.js ওই অ্যাপটাকে ইম্পোর্ট করছে, তারপরে রিপোর্ট ওয়েব ভাইটালস এটা ইম্পোর্ট করছে, এগুলো লাগবে, এগুলো বোঝার দরকার নেই, আমিও বুঝি না। ওকে, তারপরে দেখো এই যে রিঅ্যাক্ট রাউটার ডোম ইউজ করে রেন্ডার করতেছে কাকে, অ্যাপকে। এটা স্ট্রিক্ট মোড এগুলো বোঝার দরকার নেই, কিন্তু মেইন জিনিস হচ্ছে এটা, এই অ্যাপ যে কোডটা আছে, এই অ্যাপ ফাইলের যে কোডটা আছে, সেই কোডটা কোথায় রেন্ডার হচ্ছে, document.getElementById root। ওকে, রুট ডিভিশনকে কল করে সে অ্যাপকে এখানে রেন্ডার করে দিছে। এই জন্য তুমি কি দেখতে পারতেছো, ইন দা নেম অফ আল্লাহটা এখন কারেন্টলি ব্রাউজারে দেখতে পারতেছো। এবং আমাদের যে সেন্টারে কেন, কোথায় কোথায় কি জিনিস সেন্টারে, ইন দা নেম অফ আল্লাহ সেন্টারে, হ্যাঁ সেন্টারে, কারণ হচ্ছে যে গিয়ে ওই যে আমরা সবকিছু কেটে দিছিলাম, এটা হচ্ছে সিএসএস এর কারণে। index.css দেখছো, এই সিএসএস স্টাইলিং করছে এখানে, এই index.css কই গেল, এই index.css এখানে কিছু স্টাইলিং আছে, এই স্টাইলিং গুলো এখানে ইম্পোর্ট করা হয়েছে, কোথায়, index.js ইম্পোর্ট করা হয়েছে। এই জন্য সে স্টাইল করে বলে দিছে যে ইন দা নেম অফ, মানে যে টেক্সট গুলো আসবে সেগুলো মাঝখানে শো করবা। আমরা কিন্তু কোডগুলো কেটে দিছিলাম, এই জন্য আমাদের গুলো সামনে দেখাচ্ছিল, কিন্তু এখন সিএসএস ফাইল গুলো চলে আসছে, এই জন্য এটা মাঝখানে দেখাচ্ছে। বুঝতে পারছো হামিদ হোসেন, বুঝে নেই মনে হয়? বুঝছি ভাই। হ্যাঁ, তো আমরা সামনে দেখবো সিএসএস ফাইল কিভাবে ক্রিয়েট করতে হয় এবং কিভাবে ফাইলের সাথে অ্যাড করতে হয়। আপাতত বুঝে না, এরা সিএসএস ফাইল ইউজ করে এটা কি কি করছে, অ্যাপ লেখাটাকে মাঝখানে নিয়ে আসছে। তোমার যদি এটা কনফিউশন থাকে সমস্যা না, আমি এটা কেটে দিব, এটা কেটে দিলে চলে যাবে। এটা সরি, এটা 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 index.js এর জন্য না, index.js এর জন্য না, এটা হচ্ছে এখানের জন্য, app.js app.css এর জন্য। আমি যদি এটা না কাটি, আমি যদি app.css পুরোটাকে খালি করে দিই, পুরোটাকে কেটে দিলাম, app.css এর কোনো কোড নাই, এখন দেখবে স্টাইলিং থাকবে না আশা করি। এই দেখছো app.css এর কারণেই হয়েছে, এটা app.css এ স্টাইল গুলো ছিল। তো ওগুলো নিয়ে আমরা দেখবো ইনশাআল্লাহ সামনে, নেক্সট ক্লাসে আমরা সিএসএস অ্যাড করব। এটা আজকের ক্লাসে অ্যাড করা দরকার ছিল, বাট আমার আর সময় নাই। তাহলে দেখো এখানে কি হচ্ছে, তাহলে app.js এর যে কোডগুলো আছে সেগুলো এখানে এনে এই কম্পোনেন্টটাকে কল করছি, ইম্পোর্ট করছি এবং document.root এ রেন্ডার করে দিছি, কিসের মাধ্যমে, react dom.render। আর এরপর থেকে আমরা খুব একটা index.js এ হাত দিব না, দিব সামনে রিঅ্যাক্ট কনটেক্সট অ্যাপে যখন শিখবো, আরো কিছু শিখবো তখন দিব, বাট এখন আর সামনে খুব একটা দেওয়া হবে না। তো মেইন কোড আমরা শুরু হবে app.js থেকে, কারণ ফার্স্ট যে কম্পোনেন্টটা রেন্ডার হচ্ছে সেটাকে app.js। ওকে, সো এখান থেকে আমাদের কি সবসময় কোডগুলো শুরু হবে, এখানে রাউট গুলো কন্ট্রোল করবে ইনশাআল্লাহ। তো এই হচ্ছে যে আজকের ক্লাস। আপাতত এখন লাস্টের যে পার্টটা, মানে ফুল স্ট্রাকচারটা, অরিজিনালি তুমি যখন রিঅ্যাক্ট অ্যাপ ইনস্টল করবা তখন তোমার সামনে যা যা থাকবে সেই জিনিসগুলোর বেসিকটা তুমি এখন বুঝতে পারছো কিনা সেটা একটু বলো। হামিদ হোসেন। বুঝছি ভাই। ওকে, সৈকত হোসেন। ওকে, তারিকুল ইসলাম, তুমি ভিডিও দেখে শিখে নেবে কারণ তুমি দেরিতে আসছো। হ্যাঁ, ওকে। তো আজকের ক্লাসে আমরা কি আল্লাহর মধ্যে কি কি শিখছি, ফার্স্ট একদম শুরুর দিকে আমরা দেখছি যে রিঅ্যাক্ট কেন শিখবো, রিঅ্যাক্টের বেনিফিট গুলো কি কি, স্যালারি স্ট্রাকচার, পপুলারিটি ওগুলো দেখছি। দেন রিঅ্যাক্ট কি ওটা বুঝছি, তারপর রিঅ্যাক্ট অ্যাপ ক্রিয়েট করছি, তারপরে আমরা ফাইল স্ট্রাকচার তো লাস্টের দিকে বুঝলাম। তারপরে ফার্স্টে দেখছি জাভাস্ক্রিপ্ট এবং এইচটিএমএল কিভাবে, জাভাস্ক্রিপ্ট কে ইউজ করে এইচটিএমএল ফাইল কিভাবে কন্ট্রোল করতে হয়। দেন দেখলাম রিঅ্যাক্ট রাউটার ডোম, রিঅ্যাক্ট রাউটার ডোম ইউজ করছি আমরা, শিখছি এটা কই গেল, index.js এসে রিঅ্যাক্ট রাউটার ডোম দেখছি। তারপরে কি দেখছি, আমরা রেন্ডার করছি রিঅ্যাক্ট রাউটার ডোম ইউজ করে। তারপরে ফাংশনাল কম্পোনেন্ট দেখছি, তারপরে ফাংশনাল কম্পোনেন্ট গুলো বিভিন্ন ফাইলের মধ্যে এক্সপোর্ট ইম্পোর্ট করে ইউজ করতে দেখছি, ফাংশনাল কম্পোনেন্টের মধ্যে প্রপস পাঠাইতে দেখছি, তারপরে প্রপস গুলো দিয়ে স্ট্রাকচার করছি। তো অনেক কিছু শিখছি আল্লাহর রহমতে আজকে। তো ফার্স্ট ক্লাসে আমরা রিঅ্যাক্টের অনেক কিছু শিখে ফেলছি, মেইন বেসিক্স আমাদের ক্রিয়েট হয়ে গেছে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ ফার্স্টে আমি সিএসএস টা অ্যাড করা দেখাবো, দেন আমি চলে যাব কোথায়, হুকসে। হুক হচ্ছে রিঅ্যাক্টের কিছু ইম্পর্টেন্ট ফাংশনালিটি, যে ফাংশনালিটি গুলো আমরা ইউজ করব বিভিন্ন কাজে। তো নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমার খুব ইচ্ছা ইউজ স্টেট হুকটা তোমাদেরকে শিখাবো। ওকে, সো নেক্সট ক্লাস আমাদের হবে ওই, আমাদের ক্লাস এখন থেকে হবে শনিবার, এবং আরেকটা কিবার বলছিলাম হামিদ হোসেন, ভুলে গেছি,
বুধবার। বুধবার, শনিবার এবং বুধবার আমাদের ইনশাআল্লাহ ক্লাসগুলো হবে। তাহলে আমরা আজকে অনেক কিছু শিখে ফেলছি, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আরো শিখবো। সামনের ক্লাসগুলো পাবলিক, সো যে কেউ ইউজ দেখতে পারবে এবং ভিডিওগুলো ইউটিউবে আপলোড করা হবে এবং পাবলিক থাকবে। পরবর্তীতে যখন পেইড কোর্স শুরু করবো তখন ভিডিওগুলো প্রাইভেট থাকবে। যে তো ধন্যবাদ হামিদ হোসেন আজকের ক্লাসের। হ্যাঁ বলো তারিকুল ইসলাম, বলো। আপনি যে কম্পিউটার প্রোগ্রামিং এর কয়েকটা কোর্স দেখলাম, ওইটা আমি কিনতে দেখলাম ভাই। হ্যাঁ ওগুলোর জন্য ওই যে পেজে একটু মেসেজ দাও, মেসেজ দিয়ে আমি ডিটেলস দিচ্ছি তোমাকে। আগে ফার্স্টে ডিটেলস গুলো দেখে নাও প্রত্যেকটা কোর্সের। হ্যাঁ ডিটেইলস দেখতে গ্রাফিকটা কিনতে যেতেছিলাম আর হচ্ছে নাম্বার থিওরিটা কিনতে যেতেছিলাম। গ্রাফিক্স মানে এই দুইটা, না গ্রাফের যে আচ্ছা লেভেল 2 আর লেভেল 1। ওকে তুমি আমাকে পেজে একটা মেসেজ দিয়ে রাখো। দেওয়াই আছে আপনার ইয়া, আর লেভেল 2 এর মধ্যে নাম্বার থিওরিটা নিব আর হচ্ছে গ্রাফের বেসিকটা নিব আর ডাইনামিক প্রোগ্রাম, আর লেভেল 2 আর লেভেল 3 টা নিব। বুঝি নাই তোমার কথা। লেভেল 2 আর লেভেল 3। নাম্বার 2 লেভেল 1 এ ভাইয়া। নাম্বার 3 তে লেভেল 1 এ, মানে লেভেল 1 এর জাস্ট এসটিএল পার্টটা ফ্রি, যে বাকি ফুল পার্ট পেইড। তো মানে বাইনারি সার্চ আছে, পলিসি বেসড ডেটা স্ট্রাকচার আছে, তারপর নাম্বার 3 আছে, ওটা হচ্ছে লেভেল 1। তারপরে গ্রাফ থিওরি এবং ডাইনামিক প্রোগ্রামিং এর বেসিক্স আছে লেভেল 2 তে। তারপরে গ্রাফ থিওরি এবং ডাইনামিক প্রোগ্রামিং একটা অ্যাডভান্স অ্যালগরিদম গুলো আছে লেভেল 3 তে। এভাবে স্ট্রাকচার করা, বুঝতে পারছো? কিনলে কত হতে পারে? তিনটার প্রাইস ওই তিনটা একসাথে কিনলে 200 টাকা ডিসকাউন্ট দিয়ে আর কি, 3000 টাকা। জি ভাই। ওকে তো তুমি না, ওটা হচ্ছে যে গিয়ে সবার জন্য সেম, কারণ ওটা আমি আসলে প্রাইসটা রাখছিলাম কোভিড যখন খুব সিরিয়াস ছিল তখন, এই জন্য অনেক লো করে রাখা হয়েছে। ওকে কারণ তুমি দেখো লেভেল 1 এর কোর্স ডিউরেশন 60 আওয়ার আর লেভেল 2 এর ডিউরেশন 20 আওয়ার। লেভেল 3 এখন কারেন্টলি চলতেছে, এটাও বড় হবে ইনশাআল্লাহ, বড় করে, মানে অনেক টপিক আছে। তো এই আর কি। হ্যাঁ এখনো চলতেছে, মাত্র 14টা ক্লাস হয়েছে। ওকে ধন্যবাদ। ওকে হামিদ হোসেন, সবগুলো ক্লিয়ারলি বুঝছো? কোনো কোশ্চেন আছে? ভাইয়া হ্যাঁ বলো। একটু কোডের ভিতরে গেলে একটু অবভিয়াসলি হ্যাঁ করে গেলাম। এখানে আমাদের একটা মনে করেন আমাদের ইন্ডেক্স এসটিএম আর একটা ইন্ডেক্স, ওই মানে দুইটা গ্রুপের, একটা পাবলিক একটা কোর্সের, কেন একটার মধ্যে না গিয়ে একটা মানে এখানে দুইটা আমরা কোর্সকে একটা ভাগ করছি আর একটা পাবলিকের আরেকটা ফাইল ভাগ করছি, একটার মধ্যে হলে কি এটা হচ্ছে রিয়েক্টেড ফাইল স্ট্রাকচার। কারণ আমরা এভাবে করতে পারবো না তো, কারণ দেখো এখানে কিন্তু স্ক্রিপ্ট অ্যাড করে না আমরা। স্ক্রিপ্ট এখানে দেখো index.html কি স্ক্রিপ্ট লিখে করছি না, জাভাস্ক্রিপ্ট ফাইল অ্যাড, কিন্তু এখানে কোনো স্ক্রিপ্ট আছে? এটা হচ্ছে রিয়েক্ট বানাই দিছে যে তোমাকে এভাবে ইউজ করতে হবে পাবলিকের মধ্যে। হ্যাঁ 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 এই ফাইলগুলো যেটা এখন দেখতেছো এগুলো সবগুলো ওরা বানাই দিছে। এগুলোর উপরে বেস করে আমরা লাইব্রেরিগুলোকে ইউজ করতে পারবো, যে কারণ ওদের একটা স্ট্রাকচার থাকবে না, একটা লাইব্রেরি যে বানাই দিছে সেটার একটা স্ট্রাকচার থাকবে, তো সেই স্ট্রাকচারটা তোমাকে দিল, যে দেন তুমি লাইব্রেরিটাকে ইউজ করবে। আমি যদি আরেকটা ইন্ডেক্স 1 দেয় তার কামতে গেলে পুরো আনতে পারবো না, তোমার থেকে আর ইন্ডেক্স জেএস কেন লাগতেছে? এগুলো তো নিজেই করে ফেলতেছে এখন নতুন ফাইল। এর মধ্যে আমরা কাজ করব সব। হ্যাঁ সোর্সের মধ্যে। হ্যাঁ তুমি বলতে যাচ্ছ যে নতুন কোনো ফাইল ক্রিয়েট করতে পারবা কিনা সোর্সে, এটা জি এটা বললাম না শোর, এটা নতুন কম্পোনেন্ট না, এটা পুরা, এটা তো দেয় নাই তোমাকে, এটা তো আমি বানাইছি। ভাইয়া হ্যাঁ আমাদের মনে করেন ওয়েব ডেভেলপমেন্ট তো অনেক আছে, যেমন HTML CSS তারপর Node.js তারপরে এতগুলি কেমনে একসাথে ঠিক করতেছি স্টেপ বাই স্টেপ। এতগুলি একসাথে তো ভালো যাবে না না কেন পারা যাবে না? দেখবা যে কিছুদিন, মানে এটা শুরুর দিকেই হার্ড লাগতেছে, যে কিছুদিন পরে তোমার কাছে রিঅ্যাক্ট একদমই তোমার একটা একদম সেকেন্ড নেচার হয়ে যাবে। কারণ একই জিনিস বারবার দেখবা যে কম্পিটিটিভ প্রোগ্রামিং এ হয় গিয়ে প্রবলেম গুলো ডিফারেন্ট থাকে, মানে একই টপিকের প্রবলেমই তোমাকে ঘুরাই দিতে পারবে, কিন্তু রিঅ্যাক্ট এখানে ওয়েব ডেভেলপমেন্টে একই কোডই তুমি বারবার লিখবে, যে কম্পোনেন্ট ক্রিয়েট করবো, কম্পোনেন্টের মধ্যে সিএসএস অ্যাড করবো, কম্পোনেন্ট গুলো এক এক জায়গায় কল করবো, দ্যাটস ইট। রিঅ্যাক্ট ফ্রন্ট এন্ড শেখার পরে তারপরে আমরা ইনশাআল্লাহ মাইনাস টাকার কোর্স বের করব। তো তখন হচ্ছে যে আমরা পেছনে নোড.জেএস এবং অ্যাড করব, কি এক্সপ্রেস, সরি নোড.জেএস না, নোড.জেএসটা পুরোটার উপর পুরোটাই সার্ভার, তো এক্সপ্রেস এবং মঙ্গোডিবি অ্যাড করা হবে। তো তখন ওগুলা কিভাবে অ্যাড করতে হয় ওগুলো শিখবো ইনশাআল্লাহ। তো আসলে জিনিসটা স্ট্রাকচার সেমই থাকবে সবসময়, তো এত টেনশন নিয়ে লাভ নাই যে এত কিছু আছে এগুলো কখন শিখবো না শিখবো, এগুলো নিয়ে টেনশন করার লাভ নাই। তুমি যখনই অ্যাপ বানাতে থাকবা তখন দেখবে যে সবকিছু ইজি লাগতেছে তোমার থেকে। শুরুর দিকে আমারও চিন্তা হইতো যে এত বড় রিঅ্যাক্ট অ্যাপ, মানে ফার্স্ট রিঅ্যাক্ট অ্যাপ আমি যেটা বানাইছিলাম ভিডিও টিউটোরিয়াল দেখে দেখে, ওটা ছিল 6 ঘন্টার টিউটোরিয়াল, যেটা আমার শেষ করতে লাগছিল 1 সপ্তাহ 7 দিন। ওকে, তো পরবর্তীতে টিউটোরিয়াল গুলো যখন দেখতেছি তখন দেখা যাচ্ছে একটা টিউটোরিয়াল ওই 5 ঘন্টার টিউটোরিয়াল 6 ঘন্টা বা 7 ঘন্টায় শেষ হয়ে গেছে, 3 ঘন্টার টিউটোরিয়াল 3 ঘন্টায় শেষ হয়ে গেছে, তারপর আর টিউটোরিয়াল দেখাই বন্ধ করে দিচ্ছি, তারপর নিজে নিজে অ্যাপ বানাচ্ছি।
ওটা ফার্স্টের দিকে ভয় লাগে, কিন্তু দেখবা যে আস্তে আস্তে কভার হয়ে যাচ্ছে। কম্পিটিটিভ প্রোগ্রামিং থেকে অ্যাট লিস্ট ইজি ইনশাআল্লাহ। বুঝতে পারছো হামিদ হোসেন? এখানে তো কোডগুলো বারবার রিপিট করে হ্যাঁ, একই জিনিসই তুমি দেখবা, তুমি প্রত্যেকটা ফাইলে এইরকম স্ট্রাকচারই বানাবা, ঠিক আছে? কিন্তু কম্পিউটার প্রোগ্রামে তো রিপিট নেই। এটাই। ওকে, হামিদ হোসেনের আর কোনো কোয়েশ্চেন আছে? তো যত ফাইল বানাবো আমরা এই সোর্স ফোল্ডারের মধ্যে বানাতে থাকবো, বানায় নতুন কম্পোনেন্ট বানাবো এবং অ্যাড করবো, সামনে আরো কম্পোনেন্ট বানাতে থাকবো, তখন আরো ইজি লাগবে এর তোমার মধ্যে কাছে। তো আমাদের কোনো ফাইল ক্রিয়েট করতে হবে না। না, ফাইল ক্রিয়েট করতে হবে না, সোর্সে থাকবে সবকিছু। ওকে, আর কারো তাহলে হামিদ হোসেনের সব কোয়েশ্চেন গেল, আর কোনো কোয়েশ্চেন নাই? সৈকত হোসেন, তোমার কোনো কোয়েশ্চেন আছে? ওকে, আর তারিকুল ইসলামের তো কোনো কোয়েশ্চেন থাকার কথা না, তোমার তো ভিডিও দেখা লাগবে, সো ভিডিও দেখে শিখে নিবা। তো ধন্যবাদ তোমাদেরকে, তোমাদের জন্য আল্লাহর রহমতে লাইভ ক্লাস নিতে পারলাম। আল্লাহ রহমত করো, তোমরা ভালো করে ভিডিওগুলো দেখে নিবা, ভিডিও খুবই শীঘ্রই ইউটিউবে। আপলোড করে দিন আচ্ছা হ্যাঁ, কোডটা গিটহাবে আপলোড করতে হবে। আচ্ছা এইটা আপলোড করতে হবে না আশা আচ্ছা ঠিক আছে, সমস্যা না, আপলোড করে দিব। আচ্ছা, ধন্যবাদ। ওকে, ধন্যবাদ। আজকে যেটা চাইছিলাম ওটা তো হয় নাই, আজকে চাইছিলাম গিটহাবে কমিট করতে, ওগুলো করতে পারি না কারণ শুরুতেই গিটহাবে কিছু প্রবলেম হয়ে গেছে। পরবর্তীতে নেক্সট ক্লাস থেকে ইনশাআল্লাহ সবকিছু ঠিকঠাক করে নামবো। ওকে, ধন্যবাদ তাইলে, আসসালামু আলাইকুম।